তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 95 ব্যাচের আজকে 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকের ক্লাস টপিক শুরু করার আগে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়ার আছে। আমাদের আজকে 12তম ক্লাস, এবং আজকে আমাদের পুরো কোর্সের একবারে মিডিয়াম টার্মে আমরা প্রায় চলে এসেছি। তো এই টাইমে আমরা কিন্তু এটি মিড টার্ম এক্সাম নেওয়া হয়ে থাকে। তো মিড টার্ম এক্সামের আসল কারণটি কি? আমাদের কোর্স শেষ করার পরে আপনারা সবাই কিন্তু ডিজিটাল মার্কেটার হবেন, এবং কোনো না কোনো জায়গায় সবাই যে ফাইবারে কাজ পাবেন বিষয়টি কিন্তু সেরকম না। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিতে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, তাই না? মেবি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, এবং সেক্ষেত্রে আপনাদের মেবি একটি এক্সাম দেওয়া লাগতে পারে। তো আপনাদের যদি একটি অনলাইন এক্সাম দেওয়ার একটি এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে, তাহলে মেবি সবার একটি বেটার এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কিভাবে একটি অনলাইন এক্সাম দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছি যে এক্সামটি আসলে কিরকম হতে পারে। আমরা যদি সবাই মিড টার্ম এক্সামটি দিই, তাহলে আমাদের ফিউচারে আমরা ফাইবারেও যদি কাজ না পাই, যে কোনো কোম্পানিতে আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে একটি ইনকাম করার বা একটি জব পাওয়ার ট্রাই করতে পারব। আশা করি ক্লিয়ার। তো আমরা এক্সামটি কখন হবে এবং এক্সামটি কয় তারিখ হবে, সিলেবাস কি কি হবে, এগুলো সব কিছু আমরা জানবো, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের এক্সাম ডেটটা ঠিক করে নেই, যাতে আমরা এটা নিয়ে সবার কোশ্চেন আর কি নর্মালি থাকে। আমাদের 13টি ক্লাসের পরে হয়। তো আজকে যেহেতু 12তম ক্লাস, আরেকটি ক্লাস হবে, তার মানে হলো 13তম ক্লাস হলো মঙ্গলবার, তার মানে বৃহস্পতিবার 7 তারিখ, তাই না? তাহলে আমাদের 7 তারিখ আমাদের এক্সামটি হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে রবি মঙ্গল বৃহস্পতি যেহেতু, তাহলে 7 তারিখ আমাদের এক্সাম হবে। ওকে, যেহেতু আমাদের রবি মঙ্গল বৃহস্পতি, তাহলে আমাদের এক্সাম কয় তারিখ হচ্ছে? ঠিক 7 তারিখ আমাদের এক্সাম হবে। তাহলে আমাদের এক্সাম ডেট পেয়েছি 7 অগাস্ট, আমাদের এক্সাম ডেট পেয়েছি। ওকে, এক্সাম ডেট 7 অগাস্ট। এখন বাকি যা যা আছে এগুলো আমরা সবকিছু আর কি জানবো, ঠিক আছে? মিড টার্ম এক্সাম নিয়ে যা যা কোশ্চেন থাকবে এগুলো সবকিছু আপনাদের আনসার আপনারা এই পিপির ফাইল থেকে জেনে যাবেন, ঠিক আছে? তো এক্সামের গাইডলাইন গুলো কি? এসইও কিওয়ার্ডস থেকে শুরু করে আজকের ক্লাস এবং আগামী ক্লাস হবে কিওয়ার্ড রিসার্চ, মানে 13টি ক্লাস, মানে 1 থেকে 13টি যে কয়টি আমরা ক্লাস হয়েছে সবগুলোর উপরেই কিন্তু আমাদের ক্লাস হবে। তাহলে সিলেবাস কতটুকু? 1 থেকে 13টি ক্লাসের যে কয়টি আমাদের ক্লাস হয়েছে তার উপরে আমাদের সিলেবাস হবে, ঠিক আছে? তাহলে আমরা সিলেবাস পেয়ে গেলাম। নেক্সট, এক্সাম হবে। এক্সামের মধ্যে কি কি থাকবে? কিছু কিছু এমসিকিউ হবে, এবং কিছু কিছু আমাদের রিটেন এক্সাম থাকতে পারে, ঠিক আছে? কিছু এমসিকিউ হবে এবং কিছু রিটেন কোশ্চেন হবে। ওকে, এক্সাম কয়টার সময় হবে? এক্সাম ক্লাস টাইমে হবে বা শিডিউল টাইমে হবে। তো আমাদের ক্লাস টাইম কখন? ক্লাস টাইম কিন্তু আমাদের 7টা, 7টা থেকে 9টা। তাহলে আমাদের এক্সাম টাইম কখন? আমরা বুঝতে পারলাম আমাদের এক্সাম টাইম হলো 7টা থেকে 9টা, ঠিক আছে? তো 9টার বাইরে কিন্তু আমরা এক্সাম দিতে পারবো না, মানে 9টার পরে আমরা এক্সাম
আমাদের আমাদের যে খাতা আছে সেটি দিতে পারবো না, ঠিক আছে? তো আমরা এক্সাম লিংক কোথায় পাবো? আমাদের এক্সাম কোথায় হবে? আমরা এক্সামটি দিব গুগল ফর্মে, ঠিক আছে? তো নেক্সট গুগল ফর্মের লিংক কোথায় পাবো? গুগল ফর্মের লিংক আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে পাবো, ঠিক আছে? আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব, গুগল ফর্মে সাবমিট বাটনে ক্লিক করলে এখানে ভিউ রেজাল্টস দেখতে পারবো। ভিউ রেজাল্টস এ ক্লিক করলে আমরা রেজাল্ট দেখতে পারবো আমরা কত মার্কস পেয়েছি। এখানে একটু টুইস্ট আছে। কিরকম টুইস্ট? জাস্ট ইমেজিন, সবাই আশা করি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের কোশ্চেন এখানে দেখছি, কিছু স্মল রিটেন কোশ্চেন আর কি থাকলো। ধরেন আমি এখানে লিখলাম, কোশ্চেন দিলাম, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? ঠিক আছে, ফেভারিট কালার। আমি তো অবশ্যই ওখানে রাইট আনসার লিখে দিতে পারি। যদি এখানে আমি রাইট আনসার লিখে দিই ব্লু, তো এখানে আপনি যা যা লিখবেন, এখানে যদি কেউ লেখেন রেড, কারো তো রেড কালার পছন্দ, কারো হোয়াইট কালার পছন্দ পছন্দ, তাহলে কি এখানে আপনারা কি রাইট পাবেন নাকি রং পাবেন? আপনাদের কি মনে হয়? আমি আবারও বলছি, স্মল রিটেন কোশ্চেন যে আছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছু মনে করেন আমি একটি কোশ্চেন দিলাম, আপনার পছন্দের কালার কি? তো এখানে বক্সের মধ্যে আপনারা যাই দেন না কেন, আমি যদি আনসার দিয়ে দিই নীল কালার, মানে আকাশি কালার দিয়ে দিলাম, আপনারা এখানে বক্সের মধ্যে যাই দিবেন, আপনারা কি রাইট পাবেন নাকি ক্রস পাবেন? আশা করি বুঝতে পারছেন কেন ক্রস পাচ্ছেন, কারণ আমি কিন্তু এখানে ব্লু লিখে দিয়েছি। কেন? কারণ আমি কি জানি আপনাদের কালার কি পছন্দ? তো আমি তো জানি না, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনাদের কালার যেহেতু আমি জানি না, আমি এই জায়গাটা যদি ব্ল্যাঙ্ক রেখে দেই, পরবর্তীতে আমি এসে দেখি আপনাদের কে কি আনসার দিয়েছে, এবং আপনাদের দেখা, আপনাদের সবার আনসার দেখে আপনাদের মার্কিং করি, সেটা কি বেটার না? মেবি সেটাই বেটার, তাই না? তাহলে আপনাদের কোশ্চেনে যে কয়টি রিটেন কোশ্চেন মার্ক পাবেন, যে কয়টি রিটেন কোশ্চেন পাবেন, সবকটির আনসার আপনারা যাই দিবেন, সবগুলো আপনারা যদি রাইটও হয়, সবগুলো কি পাবেন? রাইট পাবেন নাকি ক্রস পাবেন? যাই লিখবেন সবগুলো গুগল ফর্মের মধ্যে সাবমিট করার পরে যখন ভিউ রেজাল্টস ক্লিক করবেন, সবগুলো যখন মার্কস দেখবেন, সবগুলো মার্কস কত দেখবেন? সবগুলো কিন্তু জিরো দেখবেন, ঠিক আছে? এবং দেখবেন সবগুলো ক্রস। কি কারণে? আমি সবগুলোর একটার মধ্যেও রাইট রেজাল্ট লিখিনি। ক্লিয়ার? মেবি ক্লিয়ার। কেন? আমি পরবর্তীতে আপনাদের খাতা দেখে আপনাদের রেজাল্টটি দেখে দিব, ঠিক আছে? তাহলে ভিউ রেজাল্টস ক্লিক করে স্যার আমরা কিসের রেজাল্ট দেখব? এমসিকিউ এর মার্কস। এটা কি আমি চেঞ্জ করতে পারবো? এটা তো চেঞ্জ করতে পারবো না, তাই না? তো আমরা ভিউ রেজাল্টস দেখে কিসের মার্কস পাবো? যে কয়টি এমসিকিউ মার্কস থাকবে সবগুলো আমরা দেখতে পারবো। বিষয়টি ক্লিয়ার? ওখানে যে কয়টি স্মল রিটেন কোশ্চেন থাকবে সবগুলোর মার্কস আমি দেখে নিব, ঠিক আছে? তো আমাকে একটু সবাই কনফার্ম করেন, স্যার, ভিউ রেজাল্টসে আমরা অনলি এমসিকিউর মার্কস দেখতে পারবো, এবং আমরা স্মল রিটেন কোশ্চেন যেগুলো আছে সবগুলো আমার ক্রস আসবে, এবং মার্কসগুলো যুক্ত হবে না। এই জিনিসটি আমরা সম্পূর্ণ ক্লিয়ার? যদি কেউ আমার বুঝতে না পারেন আমাকে বলেন, কারণ আমার স্টুডেন্টদের কিছু টেন্ডেন্সি আছে,
স্যার, আমার রিটেন মার্কস আমি ঠিক দিয়েছি। এছাড়াও আপনাদের রোল নাম্বারটি কিন্তু স্মল রিটেন কোশ্চেন হিসেবে আছে। ঠিক আছে, আমি আবারও বলছি, আপনাদের রোল নাম্বারটি স্মল রিটেন কোশ্চেন হিসাবেই আসে। তো আপনারা মনে করেন যে আপনারা ঠিক মতোই রোল নাম্বার দিয়েছেন, কিন্তু এটি ক্রস কেন আসলো? আপনার রোল নাম্বারটা ঠিক দিয়েছেন। তো আপনারা যেটা করেন, যে কয়টি স্মল রিটেন কোশ্চেন গুলো আছে এগুলো স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিয়ে দেন। ঠিক আছে? তো এই কাজটি কিন্তু করবেন না। আশা করি বুঝতে পারছি। আমরা এগুলো দূরদর্শিত কাজ করব না, যে স্যার এখানে কেন ক্রস দিল, স্যার তো এটা আমাদের ঠিক আছে, এগুলো কাজ আমরা করব না। বিষয়টি ক্লিয়ার? যদি না ক্লিয়ার হয় আমাকে এখনো বলেন, আমি শুনছি। কিন্তু আমরা এগুলো কাজ আমরা করব না, ঠিক আছে? নেক্সট, রোল নম্বর যেহেতু মনে নেই, এটি নিয়ে আমি আবার আলোচনা করব, সমস্যা নেই, আমাদের অনেক দেরি আছে। নেক্সট কথা, আরেকটা প্রবলেম আমি স্টুডেন্টদের সাথে ফেস করি, যে স্যার ভিউ রেজাল্টস অপশনটি আমি পাচ্ছি না। সাবমিট অপশনে ক্লিক করেছি, ভিউ রেজাল্টস আমরা পাচ্ছি না। অনেকজনের সমস্যা, স্যার ভিউ রেজাল্টস আমি পাই না। তো সেক্ষেত্রে কি করবেন? ফেসবুক এ যখন আমরা লিঙ্কটি পাবো, ঠিক আছে, যে লিঙ্ক পাবো, সেই লিঙ্কটি আমরা গুগল ক্রোম আছে না, যারা মোবাইলে ইউজ করবেন, গুগল ক্রোমে আমরা পেস্ট করব। গুগল ক্রোমে আমরা পেস্ট করব, ঠিক আছে? যে লিঙ্কটি আমরা পাবো, সেই লিঙ্কটা আমরা গুগল ক্রোম যে আছে গুগল ক্রোমে আমরা পেস্ট করে দিব। তো গুগল ক্রোমের কথা কেন বললাম? আমরা তো ফেসবুক থেকেই আমরা এক্সামটি দিতে পারতাম। গুগল ক্রোমে আমাদের যে আনসারগুলো আছে সেগুলো সেভ করে রাখে, কিন্তু ফেসবুক থেকে কোশ্চেন, ফেসবুক থেকে এক্সাম দিলে আমাদের কোশ্চেনগুলো সেভ করে না। বুঝতে পেরেছি? গুগল ফর্মের যে আমরা এক্সামটি দিব, আমরা যদি ফেসবুকে এক্সামটি দেই তাহলে কিন্তু আমাদের এক্সামটি সেভ করে না। কিন্তু গুগল ক্রোম থেকে যদি আমরা এক্সামটি দেই তাহলে আমাদের এক্সামটি সেভ হয়ে থাকে। ঠিক আছে? কল্প ভাইয়া বলছেন স্যার লিঙ্কটা কোথায় পাবো? আমি এই কথা 3বার বলেছি, যে আমরা ফেসবুক পেজে লিঙ্ক পাবো। এখনো উনি বুঝতে পারেননি। ফেসবুক আমাদের গ্রুপ আছে না, এখানে আমরা পোস্টের মধ্যে আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে কল্প ভাইয়া? এখানে আমরা কপি করে আমরা সেটা সেখানে ক্লিক করে পরীক্ষা দিতে পারি, অথবা সেটা কপি করে আমরা গুগল ক্রোম থেকে নিতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? না, আমরা প্রিভিয়াস ব্যাচের কোনো কোশ্চেন দেখব না, আমরা জাস্ট প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলো দেখবো। ঠিক আছে? ওকে, জাস্ট প্রিভিয়াস ক্লাসগুলো দেখবো। আমার ক্লাসগুলো জাস্ট দেখলেই আপনারা ইজি ভাবে পারবেন। ঠিক আছে দিলারা আপু? এগুলো আমাদের বোর্ডের পরীক্ষার মতো না, যে বোর্ডের পরীক্ষার মতো দেওয়া লাগবে। ঠিক আছে, আইডিয়া নেওয়ার দরকার নেই। স্যার যা ক্লাসে পড়িয়েছে তার বাইরে কোশ্চেন হবে না। ঠিক আছে দিলারা আপু? আশা করি বুঝতে পেরেছি। তো আমি যে লিঙ্কের কথা বললাম এটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি। লিঙ্কটি কপি করে আমরা গুগল ক্রোম থেকে যদি এক্সামটা দিই তাহলে আমরা 100% ভিউ রেজাল্টস পাবো। যদি ফেসবুক থেকে দেই তাহলে আমরা ভিউ রেজাল্টস পেতেও পারি, নাও পেতে পারি, এটি ফেসবুক ব্রাউজারের ইচ্ছা। ঠিক আছে? তাহলে আমি বুঝে নিলাম সবাই ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো আমরা এইটুকু বুঝতে পেরেছি, মেবি আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি, তাই তো? তো নেক্সট হলো পোস্ট করার
2 ঘন্টা টাইমের মধ্যে, যেহেতু 9টা পর্যন্ত ক্লাস, 2 ঘন্টা টাইমের মধ্যে উত্তরপত্র জমা দেওয়া। 2 ঘন্টা পরে, মানে 9টার পরে, 7টা থেকে যেহেতু 9টার পরে আমরা কিন্তু সাবমিট করতে পারবো না, ঠিক আছে? এবং কেউ যদি একবারে বেশি সাবমিট করে, তাহলে কিন্তু তার এক্সামটি বাতিল হবে, ঠিক আছে? এবং কেউ যদি ভুল তাদের রোল নাম্বারটি সাবমিট করেন, বা কেউ যদি তাদের স্টুডেন্ট আইডি সাবমিট করেন, তাহলে তার এক্সামটি বাতিল হবে। বিষয়টি ক্লিয়ার? আমার অনেক স্টুডেন্ট আছেন যারা মনে করেন যে আমি তাহলে একবার একটু এক্সাম, পুরো এক্সামটা দেখে নেই, কোশ্চেনটা দেখে পরবর্তীতে আবার একবার এক্সাম দেই, ঠিক আছে? তো সেটি কিন্তু করা যাবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের যেহেতু 7টা থেকে 9টা, 9টার পরে আমরা আর সাবমিট করতে পারবো না, ঠিক আছে? যারা দেখবো 9টার পরে সাবমিট করেছে, তারা কিন্তু তাদেরটা আমি বাতিল করে দিব। দেখা যাবে তাদেরটা লাল দাগ এসেছে। এবং আমরা দেখব যারা 2বার সাবমিট করেছে, তাদেরটাও কিন্তু আমরা বাদ করে দিব, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? এবং ভুল রোল নাম্বার বলতে, আমরা তো সবাই নিজেদের রোল নাম্বার জানি। যদি রোল নাম্বার না জানি, আমরা অফিস থেকে কল দিয়ে রোল নাম্বারটি জেনে নিব, ঠিক আছে? রোল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি দুটো সেম কথা। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। নেক্সট হলো, এক্সামের দিন ক্লাস হবে না, এবং নর্মালি ফাইনাল এক্সাম পাবলিশ হয় না। আমরা ক্লাসে ডিসকাস করব যে কে কোথায় ভুল করেছেন, ঠিক আছে? যে রিটেন কোশ্চেনে আমরা কে কোথায় ভুল করেছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রতিটি এমসিকিউতে আমি ডিসকাস করে নিয়েছি। আপনারা এমসিকিউর নিচেই দেখতে পারবেন কোথায় আপনারা কি ভুল করেছেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? আমাকে বলেন, স্যার আমি বুঝিনি। প্রতিটি এমসিকিউর নিচে আমি ডিসকাশন করে দিয়েছি যে কোথায় কি ভুল লিখে থাকতে পারেন, ঠিক আছে? তো আমরা এমসিকিউ গুলো যদি ভুল লিখে থাকি বা ভুল অপশন করে থাকি, আমরা সেই ভিউ রেজাল্টসে ক্লিক করলেই আমরা রেজাল্টটি দেখতে পারবো। আমার কথা কি বুঝতে পারছি? আমাকে একটু মেসেজে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, ঠিক আছে? তো এই কথাটি আমি বারবার কেন বলছি? আমাকে কিছু স্টুডেন্ট বলে, স্যার এক্সামটি আমরা, মাল্টিপল জিমেল আছে, আপনার যে কয়টি জিমেল থাকুক সেটা আই ডু নট কেয়ার, আপনি যে স্টুডেন্ট আইডি দিয়ে এক্সাম দিবেন সেটি হলো মেইন, ঠিক আছে? তন্ময় ভাইয়া, তো আমাকে একটা স্টুডেন্টরা বলে, স্যার আমি তো এক্সাম দিয়েছি, আমাকে ভিউ রেজাল্টস দিয়ে আমি দেখতে পারিনি, প্লিজ আমাকে কোশ্চেন পেপারটা দিয়ে দেন। তো সেটা কিন্তু আমি দিতে পারবো না। আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, শুধুমাত্র ভিউ রেজাল্টস দিয়ে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করার একটি উপায় আছে, ঠিক আছে? এই জন্য আমি টাইম নিয়ে আপনাদের কোশ্চেন পেপারটি করে থাকি, এবং সবগুলো কোশ্চেন পেপার আমি দেখে রেখেছি, ঠিক আছে? তো আপনাদের এমসিকিউ যদি কারো ভুল হয়ে থাকে, আপনারা জাস্ট ভিউ রেজাল্টস দেখে ক্লিক করে প্রতিটি ভুল দেখে নিতে পারবেন, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, নেক্সট কথা, স্যার সবই তো বললেন, মেন কথাগুলো তো বললেন না। কি কি বলিনি? এক্সাম টাইম আমাদের 40 মিনিট, মার্কস হলো 50, এবং পাস মার্ক হলো 35, ঠিক আছে? তো আমাদের কিন্তু গুগল ফর্মে টাইম ক্যালকুলেট আর কি করা দেন, দেখা যায় না, ঠিক আছে? তো নিজে যদি চান টাইম ঘড়ি দেখে দেখবেন। কিন্তু আমি আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি, 9টার পরে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? আমি জাস্ট সেটা আপনাদের দেখবো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? বাকিটা আপনারা কিভাবে দেখবেন বিষয়টা আপনাদের উপরে। ওকে? টাইম ম্যানেজমেন্টটা বুঝিয়েছি, বুঝিয়ে দিয়েছি। ওকে? মার্কস হলো 50 এবং পাস মার্ক হলো 35। ওকে? তো আমরা যদি একটু ভালো মতো
আপনাদের আরেকটি হিন্ট দেই, পাস মার্ক 35 পাওয়া খুবই ইজি যদি আমরা রিটেন কোশ্চেন গুলো আনসার করি, ঠিক আছে? এবং রিটেন কোশ্চেন গুলো আপনাদের আরো হিন্ট দেই, আমি হোমওয়ার্ক যেগুলো দিয়েছি সেগুলো করবেন, তাহলে ইজিলি আপনারা পাস মার্ক গুলো পাবেন, ঠিক আছে? নেক্সট হলো আমার স্টুডেন্টদের কথা। স্যার, স্টুডেন্ট রোল কোনটা? আমরা এলডিএম দিয়ে যে আমরা স্যারের এক্সাম মানে অত ভয়ের এক্সাম না, জাস্ট আমার ক্লাসগুলো ভালো মতো দেখবেন, দেখবেন খুবই ইজি, ঠিক আছে? দিলারা আপু, স্যারের এক্সাম খুবই ইজি, জাস্ট স্যারের ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। ও একটা ভালো কথা, স্যারের এক্সাম কিন্তু ইংরেজিতে হয়, ঠিক আছে? আমরা ডিজিটাল মার্কেটার, তো ইংরেজিতে হয়। তো আপনার যদি এবিসিডি জানা থাকে, ইংরেজি পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলডিএম দিয়ে এখানে আমাদের 6টা ডিজিটের নর্মালি থাকে, এটি হলো আমাদের স্টুডেন্ট রোল। যদি আপনি স্টুডেন্ট রোল ভুলে যান, আমাদের অফিস টাইমে অফিসে কল দিয়ে মোবাইল নাম্বার দিয়ে বলবেন যে আপনি এই ব্যাচের স্টুডেন্ট, এলডিএম 95-এর স্টুডেন্ট, আপনার রোল নাম্বারটা দিয়ে দিতে। ওকে? তো সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি এটি নিয়ে নর্মালি কোনো কিছুতে বিরক্ত হই না, একটা জিনিসে আমি একটু বিরক্ত হই, ঠিক আছে? আমরা কি সবাই দেখতে পাচ্ছি অফিস টাইম কত? 10টা থেকে 5টা, তাই না? আমার স্টুডেন্টরা যেটা করে, মনে করেন 7টার দিকে, 6টা 45, 6টা, 7টার দিকে না, একবার 7টার দিকে আমার মেসেজ দিবে, স্যার এখন তো এক্সাম শুরু হয়েছে, আমার রোল নাম্বারটা একটু দিবেন। তো তাদেরকে আমি কিভাবে হেল্প করব? আজকে হলো কয় তারিখ? আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আপনাদের 3 তারিখ, পরীক্ষা হবে 7 তারিখ। তো আপনাদের কয়দিন থাকে? 4, 5, 6, এই 3 দিনের মধ্যে আপনারা বলেন, যাদের রোল নাম্বার পাননি তারা কি কালেক্ট করতে পারবেন অফিস থেকে কল দিয়ে? আমাকে জাস্ট একটু মেসেজে বলেন, স্যার আসলে কল দিয়ে রোল নাম্বারটি কালেক্ট করা পসিবল না, ঠিক আছে? বুঝতে পেরেছি বিষয়টি। 4, 5, 6 এমনিই আছে। ওকে? তো আমরা কি বুঝতে পারছি? কল্প ভাইয়া বুঝতে পারছি বিষয়টি? তো আপনি যদি এই 3 দিনের মধ্যে বা এই 7 তারিখও যদি আমি যুক্ত করি, 3 দিনে 4 দিনের মধ্যে আপনারা যদি একটু কল দিয়ে নিজের রোল নাম্বারটি যুক্ত না করে রাত 7টার দিকে আমাকে কল দিয়ে বলেন, স্যার আমি সুযোগ পাইনি একটা কল দিয়ে রোল নাম্বারটি আহ, বের করার, ঠিক আছে? তো আমার তখন করার কিছু আছে? আশা করি বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমার বলার শুধুমাত্র থাকে যে আমার করার কিছু নেই, আপনি শুধু বসে থাকেন, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি বিষয়টি বুঝতে পেরেছি। তো আমি কিন্তু অন্য কিছুতে কিছু বলি না, এক্ষেত্রে আমি বলি যে আপনি যেহেতু টাইমলি এটিকে গুরুত্ব দেননি, জাস্ট এখন বসে থাকেন, ঠিক আছে? অন্য কথাগুলো আমি বেশি ইয়ে করি না, কিন্তু ঠিক টাইমে, এখনো আমাদের অনেক টাইম আছে, ঠিক আছে? 7 তারিখ অনেক টাইম আছে, জাস্ট একটু কল দিয়ে, জি 7 PM, এক্সাম টাইম 7 PM। তো অনেক টাইম আছে, আজকে হলো মাত্র 3 তারিখ, এর মধ্যে অফিস থেকে নিজেদের রোলটি কালেক্ট করে নেবেন, ঠিক আছে? আমরা পারবো। যাদের নেই তারা দয়া করে অফিসে কল দিয়ে নিজেদের কালেক্ট করে নিন। যদি তাও না পারেন আমাকে বলবেন। আপনাদের সবার কাছে নাম্বার আছে না? যদি অফিসের নাম্বার না থাকে আমার কাছ থেকে কালেক্ট করে নিন, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে আজকের ক্লাস টপিকে যাই। আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন, ঠিক আছে? আজকে অনেক গল্প করলাম জাস্ট আমাদের এক্সাম নিয়ে। তো আজকের ক্লাস টপিক হলো মোটামুটি অনেক কঠিন, অনেক ইন্টারেস্টিং।
এবং আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস কিন্তু থিওরিটিক্যাল হবে। অনেকের খুবই বোরিং লাগবে, অনেকের খুবই ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে? তাও আমরা ট্রাই করব এই বোরিং ক্লাসগুলো একটু মানিয়ে নেওয়ার, ঠিক আছে? আজকের ক্লাসটি কিন্তু মোটামুটি একটু বোরিং হতে পারে। তো এসইও কি? আমরা কি জানি এসইও কি? আমরা মনে করেন একটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডো নিয়ে আমি আগে আলোচনা করেছি। ইনকগনিটো উইন্ডো কি? ইনকগনিটো উইন্ডো এমন একটি উইন্ডো যে আমার হিস্টোরি, এই ব্রাউজারটি যে আমি নিয়েছি, এই ব্রাউজারটি আমার হিস্টোরি সে স্টোর করবে না। আমি যে ব্রাউজে যাব সেখানে সে হিস্টোরিগুলো বা কুকিজগুলো বা সাইড ডাটাগুলো আর কি সে স্টোর করবে না। কারণ এই কুকিজ বলতে কি আমার বিস্কিট বোঝাচ্ছে না। তো সাইটে কিছু ডাটা আছে সেগুলোকে আর কি কুকিজ বলে। তো এগুলো সে স্টোর করবে না। এবং আমি ফর্মের মধ্যে নর্মালি নিজের নাম থেকে শুরু করে যেগুলো ডাটাগুলো দিই সেগুলো সে স্টোর করবে না। তো আর কি মাইট বি ভিজিবল, কি কি জিনিস ভিজিবল হতে পারে? আমি ওয়েবসাইটে যে যাচ্ছি এইসব জায়গা সে দেখাতে পারে। আমি যে স্কুলে বা এমপ্লয়ে যাচ্ছি সেটা সে ভিজিবল করতেও পারে, অথবা আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম্বারটা সে দেখাতে চাইলেও দেখাতেও পারে। তো অনেকের মনে হতে পারে, স্যার ইনকগনিটো কি আপনার আইপি বা ইন্টারনেট প্রোটোকল বা আইপি কি একবারে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারে? না, আইপিটা একবারে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারে না, ঠিক আছে? আইপিটা সম্পূর্ণ লুকিয়ে রাখার জন্য আমরা আরো অনেক টাইপের ব্রাউজার ব্যবহার করি, যেমন টর ব্রাউজার ইউজ করি, ঠিক আছে? তো টর ব্রাউজার অনেকে ইউজ করে যে সম্পূর্ণ আইপিটা ব্লক রাখার জন্য। আবার অনেকে ব্রেভ ব্রাউজার ইউজ করে, ঠিক আছে? ব্রেভ ব্রাউজার ইউজ করে সবগুলো সেটিংস অফ রেখে আইপিটা ব্লক রাখতে পারে। তো ইনকগনিটোতে মোটামুটি আমরা আইপিটা ব্লক রাখতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে একটা গুগলে একটা সার্চ দিই। গুগলে সার্চ দিয়ে আসলে ট্রাই করি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টি কি। মনে করেন একজন সার্চ দিবে, নর্মাল একজন সার্চ দিবে ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ। তো এখন যখন ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিবে, ফার্স্টে দেখতে পাচ্ছে এখানে লোয়েস্ট প্রাইস ইন বাংলাদেশ। এটা না হয় বাদ দিলাম, এটা তো আমাদের গুগল অ্যাডস, এটা না হয় বাদ দিলাম। ফার্স্টে এখানে কি দেখতে পাচ্ছি? স্টারটেক, পরে এখানে দারাজ, পরে এখানে রায়ান্স, পরে এখানে এখানে আমরা আরো এখানে দেখতে পাচ্ছি গ্যাজেট এন্ড গিয়ার, অ্যাপেল গ্যাজেটস, রকমারি, স্টারটেক, এখানে আমরা আরো দেখতে পাচ্ছি। এরপরে সেকেন্ড পেজ। তো নর্মাল একজন যে আছে সে ফার্স্টে কি করবে? সে এখানে সার্চ দেওয়ার পরে এই স্টারটেক যে আছে স্টারটেকই যাবে, তাই না? স্টারটেকে গিয়ে সে তো আর এই ইয়েসন তো আমিও নিজেও চিনি না, আমি তো অ্যাওয়ে চিনি, যাই হোক সে তো এইগুলো অত বেশি চিনবে না। সে এখানে দাম দেখবে, তার কোনটা দামে আর কি হয়, তারপরে সে যেটা পছন্দ সেগুলো আর কি একটা নিয়ে ক্লিক করে কিনে কিনে ফেলবে। তাই তো করে, তাই না? যেটা কম দামের মধ্যে হয় বা যেটা দামের মধ্যে হয় অত ডেসিবেলও দেখে না, কত সাউন্ড রেঞ্জ আছে এগুলো কিছু না দেখে জাস্ট কিনে ফেলে। নর্মাল বায়ার তো এরকমই করে, তাই করে না? সে কিন্তু আর অত বেশি দেখে না যে কোনটা আর কি কি টাইপের হয়, তাই করে না? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সে কিন্তু দেখবেও না যে এখন রিসেন্টলি স্টারটেকের অত ভালো ইয়ে দেখছে না, বা রায়ান্সের ভালো আছে নাকি দারাজের সার্ভিস কেয়ার ভালো, নাই কোনটা সার্ভিস কেয়ার ভালো সেগুলো কিন্তু দেখে না। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বুঝতে পারলাম যে গুগলের সার্চের উপরে র্যাঙ্কিং যারা আছে তার কিন্তু সেল বেশি হচ্ছে, তাই না? তো যে কোনো একটি কিওয়ার্ডের উপরে যার সার্চ র্যাঙ্কিংটা উপরে আসছে সেটাই কিন্তু আমরা কি বলছি? আমরা সেটাকে এসইও বলছি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি।
বিষয়টি কি আমরা কিছুটা বুঝতে পারছি? কোনো একটি কিওয়ার্ডের উপরে যখন আমরা কোনো সাইটকে উপরের দিকে উঠাচ্ছি সেটাকে আমরা কি বলছি? আমরা সেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি। কিছুটা কি বুঝতে পারছি? আমরা কিছু বুঝতে পারিনি। মনে করেন এই যে ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ দেশ সার্চ দেওয়ার পরে এই যে রকমারি.কম, এখান থেকে মানুষ কিনবে আগে নাকি এখান থেকে মানুষ কিনবে আগে? মেসেজে বলেন কোনটা থেকে মানুষ কিনবে আগে? উপরে যেটা আছে সেটাই তো কিনবে, তাই না? নাকি সে নিচে গিয়ে সেকেন্ড পেজে গিয়ে কিনবে? মেসেজে বলেন আপনাদের কি মনে হয়? ফার্স্ট পেজ থেকে কিনবে, তাই না? সেকেন্ড পেজে কি যাবে? তো এই যে আমরা এই কিওয়ার্ড এর উপরে এই যে পেজগুলো এই ওয়েবসাইটগুলো যে র্যাঙ্ক হয়েছে বা উপরের দিকে এসেছে, এটাকে আমরা কি বলছি? আমরা এটিকে এসইও বলছি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো একজন বিখ্যাত সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট বলেছেন যে একটি লাশ যদি আমার গুম করতে হয় সবচেয়ে বেটার প্লেস হলো গুগলের সেকেন্ড পেজ। কারণ গুগলের সেকেন্ড পেজে নর্মালি কেউই যায় না। ঠিক আছে, তো আমি যদি কোনো কিছুকে লুকাতে চাই আমি কোথায় যাব? গুগলের সেকেন্ড পেজ। বুঝতে পেরেছি? তো আপনার যদি কোনো পেজ বা কোনো একটি ওয়েবসাইট সেকেন্ড পেজে যায় তো সেটার র্যাঙ্কিং পাওয়ার বা এক্সপোজার পাওয়া অনেক কম, পসিবিলিটি অনেক কম হয়। আশা করি মেবি আমরা বুঝতে পেরেছি। তো এসইওটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমাকে আরো একটু কথা বলেন তো, আমরা কি সবাই জানি? আমরা তা মাত্র বুঝলাম যে গুগলে কিভাবে সার্চ র্যাঙ্কিং হয়। আমরা কি জানি ইউটিউবে কিভাবে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস দুটোই কিন্তু ইনক্লুড হবে আমাদের এক্সামে, এবং এগুলো থেকে কিন্তু আমাদের এক্সামে বেশি আসবে। ঠিক আছে, তো আমি আবারও বলছি যে আমরা কি জানি যে কিভাবে ইউটিউব থেকে আমাদের ইনকামটা হয়? আমরা যখন এটি কন্টেন্ট আর কি ইউটিউবে দেই, সেই ইউটিউবে যখন ওই কন্টেন্টটা সবাই বেশি দেখে তখন ওই কন্টেন্টটার উপরে অ্যাড চলে বা মনিটাইজেশন হয়। তখন মনিটাইজেশন হওয়ার পরে আরো মানুষ যখন দেখবে তখন আপনার অ্যাড আসবে। বুঝতে পেরেছি? ফার্স্টে আমার কি হতে হবে? আপনার কন্টেন্টটা মানুষকে বেশি দেখতে হবে। এখন মনে করেন আমি একটি ভিডিও বানিয়েছি ডিম পোচের উপরে। ঠিক আছে, ডিম পোচের উপরে একটি ভিডিও বানিয়েছি। তো আমি যদি গুগলে সার্চ দিই যে ডিম পোচের উপরে, দেখবেন যে প্রচুর ভিডিও আছে। ঠিক আছে, তো এখন প্রচুর ভিডিওর মধ্যে আমার ভিডিওটি দেখা যাবে হারিয়ে গেছে। তো আপনার ভিডিওটি যদি সবার আগের দিকে আসে এবং সবাই বেশি বেশি দেখে তখনই কিন্তু আপনার ভিডিওটি আস্তে আস্তে সবার নজরে আসবে। তখনই কিন্তু আপনার এক সময় আপনার চ্যানেলটি কন্টেন্ট মনিটাইজেশন হবে, তখনই কিন্তু আপনি ইউটিউব থেকে কিছু ইনকামের কামনা করতে পারেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আমাদের কি দরকার? কিছু কিওয়ার্ড, যেমন বললাম যে ডিম পোস্ট দিয়ে কেউ সার্চ দিবে, তো এরকম কিছু কিওয়ার্ড দিয়ে আমাদের কন্টেন্টটি যদি র্যাঙ্কিং করা হয় তখনই কিন্তু আমাদের ইউটিউব থেকে শুরু করে যে কোনো ওয়েবসাইটে র্যাঙ্কিং করা পসিবল হয়। বিষয়টি ক্লিয়ার হয়েছি? দেখেন আমি কিন্তু এক কথাই বারবার বলছি, তাহলে আমরা এসইও এর মিনিং কি বলতে চাচ্ছি যদি আমি সংজ্ঞা বলি: যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট বা পোস্ট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিন
যেমন গুগল বা ইউটিউব বা যে কোনো সার্চ ইঞ্জিনের রুলস বা রেগুলেশন এবং গাইডলাইনগুলো ফলো করে ডিজাইন করা হয়। যেমন নির্দিষ্ট কিওয়ার্ড ধরে আমরা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারি, সেই প্রক্রিয়াকে আমরা এসইও বলে থাকি। ঠিক আছে, আমি আবারও বলছি, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট বা পোস্ট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিন এর রুলস এবং রেগুলেশনগুলো এবং গাইডলাইন ফলো করে ডিজাইন করা হয় এবং নির্দিষ্ট কিওয়ার্ড ধরে আমরা র্যাঙ্কিং করে থাকি, এই প্রক্রিয়াকে আমরা বলি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। ঠিক আছে, তো আমরা এসইও কাকে বলে সেটি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন যদি আমার ইংরেজিতে বলতে হয়, তো আমি ইংরেজিতে বলতে পারি আমরা অর্গানিক যে মার্কেটিং, এটি কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো আমার যদি বলতে হয় দ্য প্রসেস অফ গ্রোয়িং এ কন্টেন্ট অর ওয়েবসাইট ট্রাফিক অর্গানিকলি থ্রো সার্চ ইঞ্জিন, ঠিক আছে, অর্গানিকলি অর content or website through traffic through organically through website through search engine is called এসইও। ঠিক আছে, আমি আবারও বলি, অনেকে আমার কথা ঠিকমতো বুঝতে পারেননি। দ্য প্রসেস অফ গ্রোয়িং এ ওয়েবসাইট or contents traffic organically through search engine is called সার্চ ইঞ্জিন এসইও। ঠিক আছে, মেবি আমরা কিছু বুঝতে পেরেছি। লিখে দিলে বেটার হতো, তাহলে আপনাদের আরো বেশি বেটার হতো বুঝতে। তো যাই হোক, আমরা এসইও জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, যে আমার কোনো কন্টেন্ট এর ট্রাফিক যদি অর্গানিকলি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং হয় সেটাকে আমরা এসইও বলছি। ঠিক আছে, তো আমরা যে একটু আগে বললাম যে কিওয়ার্ড, একটু আগে যে বললাম, একটু আগে তো সার্চ দিলাম, কি দিয়ে যেন সার্চ দিয়েছিলাম, ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ। তো ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিলাম, এটি কি ছিল? মধ্যে কিন্তু এটি কিওয়ার্ড ছিল এবং এটি কি ফ্রেজ ছিল। তাহলে কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি? ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে না আপনার মনের মধ্যে? প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো কি কি? এগুলো কিন্তু একটা হলো কিওয়ার্ড এবং একটি হলো কি ফ্রেজ। ঠিক আছে, তো কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি? তো কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো হলো একটি শব্দ এবং কি ফ্রেজ মানে হলো অনেকগুলো শব্দ মিলে হয় একটি কি ফ্রেজ। ঠিক আছে, তো উদাহরণ যদি বলি, কিওয়ার্ড মানে হলো শপিং মল এবং কি ফ্রেজ মানে হলো বেস্ট শপিং মলের বিডি। ঠিক আছে দিলারা আপু, তাহলে আমরা ইয়ারফোন প্রাইস যে দেখেছিলাম, ইয়ারফোন প্রাইস বুঝতে পারছি কোনটা ছিল, এটা হলো কিওয়ার্ড, এবং ইয়ারফোন প্রাইস ইন বিডি কি ছিল? কি ফ্রেজ। ঠিক আছে, তো আমরা কিওয়ার্ড এবং কি ফ্রেজ কোনটা এটাও আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা তো সবই বুঝলাম। এখন স্যার সার্চ ইঞ্জিনটা তো বুঝতে পারলাম, তো সার্চ ইঞ্জিন কোনগুলো এগুলো তো স্যার আমরা ক্লিয়ার না। তাহলে আমরা সার্চ ইঞ্জিনগুলো একটু দেখে আসি, সার্চ ইঞ্জিনগুলো পৃথিবীতে কোনগুলো আছে। তো সার্চ ইঞ্জিনগুলো যদি দেখি, বিং একটা সার্চ ইঞ্জিন, আস্ক একটা সার্চ ইঞ্জিন, বাইডু হলো চায়নার সার্চ ইঞ্জিন, ওয়েল ফার্মা, ওয়ালফর্ম আলফা এটি সার্চ ইঞ্জিন, ডাক ডাক গোয়ের নাম আমরা শুনেছি। এছাড়াও আমাকে বলেন তো, বাংলাদেশ সার্চ ইঞ্জিন জানি, বাংলাদেশের কিন্তু সার্চ ইঞ্জিন আছে, সেটা হলো পিপিলিকা। ঠিক আছে, পিপিলিকা হলো বাংলাদেশের সার্চ ইঞ্জিন। তো এই যে এগুলো সার্চ ইঞ্জিন আছে, এই সব জায়গায় বা এই সার্চ ইঞ্জিনে আমাদের কন্টেন্টটি উপরে উঠানোই কিন্তু আমাদের কাজ। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো হাউ এসইও ওয়ার্কস, এটা কিন্তু আপনাদের এখন মনের মধ্যে ধারণা বা জিজ্ঞেস করা, স্যার
এসইওটি আসলে কিভাবে হয়? এসইওটি অবশ্যই কোনো একটি পদ্ধতিতে হয়, বা ভিতরে কিছু একটা হচ্ছে যার কারণে এসইও হচ্ছে। তো এসইওটি নর্মালি তিনটি পদ্ধতি ফলো করছে। কি কি পদ্ধতি ফলো করে? প্রথমে হয় ক্রলিং, পরে হয় ইন্ডেক্সিং, আর পরে হয় র্যাঙ্কিং। কি বলছি? প্রথমে ক্রলিং হচ্ছে, পরে ইন্ডেক্সিং হচ্ছে, পরে র্যাঙ্কিং হচ্ছে। ঠিক আছে? কি কি হচ্ছে? ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং, এই তিনটি কিন্তু হচ্ছে। তো আমরা যদি এখানে দেখি ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং কিভাবে হয়। মনে করেন আপনি এটি কন্টেন্ট বা ওয়েবসাইট আপনি পাবলিশ করলেন ইন্টারনেটে। ঠিক আছে? তো মনে করেন একটি ফুড টাইপের কিছু আপনি পোস্ট করলেন। ঠিক আছে? মনে করেন বার্গার টাইপের একটি কন্টেন্ট আপনি পোস্ট করলেন। তো যখন পোস্ট করলেন, আমাদের ধারণা করা হয় যে এই টাইম পাবলিশ করার পরে এটি ভার্চুয়াল স্পাইডার বা বট আপনার ওয়েবসাইট বা কন্টেন্টের উপরে ডান থেকে বামের উপরের দিক দিয়ে হেঁটে যায়। ঠিক আছে? তো হেঁটে গিয়ে সে পুরো কন্টেন্টটা পড়ার ট্রাই করে। এখন একটু আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। তো একটি বার্গার যেটা আছে, মনে করেন একটি আমি ফুড এখানে একটি কন্টেন্ট রেডি করলাম, এবং যখন আমরা কন্টেন্ট একটি ওয়েবসাইটে দেই, তখন একটি বলতে পারেন এটি ভার্চুয়াল স্পাইডার আমাদের কন্টেন্টের উপরে হেঁটে যায়। হেঁটে গিয়ে বোঝার ট্রাই করে যে আমরা কি টাইপের কন্টেন্ট আর কি পোস্ট করেছি। দ্য সার্চ ইঞ্জিন স্পাইডার ক্রলিং ইন ইউর ওয়েবসাইট অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর পেজ কন্টেন্ট। ঠিক আছে? সে পেজ কন্টেন্টটি বোঝার ট্রাই করে। তো বুঝে আর কি সে কি করে তখন? তো এই যে প্রসেসটি বললাম, এটাকে এই প্রসেসটি কোনটা? এই প্রসেসটি হলো ক্রলিং, তাই না? ফার্স্ট প্রসেসটি কি? ক্রলিং কমপ্লিট। তারপরে হলো সেকেন্ড প্রসেসটি হলো ইন্ডেক্সিং, রাইট? তো সেকেন্ড প্রসেসটিতে কি করছে? ক্রলিং কমপ্লিট করার পরে, বুঝার পরে, সে এই যে ফুডটি যে পেলো, তারপরে সে আপনার সাইটটি আসলে যে ফুড, যেহেতু ফুডটাকে ফুডের দিকে নিয়ে যায়। মনে করেন এটা এক এক টাইপের ক্যাটেগরি করা। ঠিক আছে? মনে করেন এটি হলেন ফুড টাইপের, এটি হলেন ইলেকট্রনিক্স টাইপের, এটি হলেন আদার্স টাইপের। ঠিক আছে? তো যেহেতু ফুড টাইপের, তো ফুড টাইপের বার্গার ছিল, তো ফুড টাইপের জায়গায় আপনার ওয়েবসাইটটি এখানে রেখে দিল। তো ইওর সাইট ইজ ইন্ডেক্স আন্ডার দ্য রিলেভেন্ট ক্যাটেগরিজ অ্যান্ড সার্চ আইটেমস। বুঝতে পেরেছি? তো প্রথমে আগে সে বুঝলো আপনার কন্টেন্টটি, তারপরে ইন্ডেক্স করে দিল, যে আপনার রিলেভেন্ট ক্যাটেগরির মধ্যে ইন্ডেক্স করে দিল। তো আমাদের সেকেন্ডটি যেটা ইন্ডেক্সিং, বিষয়টি কমপ্লিট হলো। লাস্টে কি পড়লাম? র্যাঙ্কিং। তো র্যাঙ্কিং এ কি হয়? নেক্সট টাইম হোয়েন ইউজার সার্চেস ইট ম্যাচেস দ্য টপিক অফ ইউর কন্টেন্ট অ্যান্ড ইউর ওয়েবসাইট উইল র্যাঙ্ক অন এসিআরপি। তো এসিআরপি মানে কি? এসিআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন অনেকের কোশ্চেন, স্যার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা কোনটা? গুগলে যখন সার্চ দেই, তখন আমরা কি গুগলে একটি পেজ দেখি যেখানে আমাদের সবগুলো রেজাল্ট দেখা যায়? তো এইটাকে আমরা কি বলি? গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। খুব কঠিন না? মেবি অনেক কঠিন জিনিস। তো আমরা যখন কেউ মনে করেন বার্গার দিয়ে সার্চ দিল, তখন আপনার যে কন্টেন্টটি আছে সে এই বি থেকে নিয়ে এসে দিল। বিষয়টি অনেক কঠিন না? বুঝতেই পারছি স্যার, অনেক কঠিন জিনিস। এখানে সে অনেক কঠিন করে ক্রলিং করছে, ইন্ডেক্সিং করছে, এবং র্যাঙ্কিং করছে। ক্লিয়ার? আমরা আমার স্টুডেন্টদের বুঝতে অনেক কঠিন হচ্ছে? মেবি স্টুডেন্টরা বুঝতে পেরেছে নাকি বুঝতে পারেনি? বুঝেছি?
মেবি আমরা বুঝেছি, ঠিক আছে? তো আমরা অলওয়েজ আমাদের এটি কন্টেন্ট ক্লিয়ারলি হয় দিব, যাতে সে সুন্দর মতো ক্রলিং করতে পারে, যাতে সে সুন্দর মতো র্যাঙ্কিং করতে, ইন্ডেক্সিং করতে পারে এবং র্যাঙ্কিং করতে পারে। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার, তাই না? ভেরি গুড। তো যদি তাও না বুঝতে পারেন, আমি এখানে আরেকটি ছবি দিয়েছি। দেখেন যে আমাদের যে ওয়েব স্পাইডার আছে এটা সুন্দর মতো ক্রলিং করেছে এবং পেজটি অ্যানালাইজ করে সে স্টোর করে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম একজন ইউজার মনে করেন সেই পেজের কন্টেন্ট বা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে, সার্চ দেওয়ার পরে র্যাঙ্কিং অ্যালগোরিদম দিয়েছে এবং জিজ্ঞেস করেছে, মনে করেন ফুড দিয়ে সে সার্চ দিয়েছিল। তো এখানে যে আমাদের অ্যানালাইসিস এই ফুড কন্টেন্টটি এখানে ছিল, এখান থেকে ফ্যাচ ডাটা দিয়ে তার সামনে দেখালো। ঠিক আছে? তো আমরা তাহলে এটা ক্লিয়ার হয়েছি। এরপর হলো টাইপস অফ এসইও। এসইওর কয় টাইপ আছে স্যার? এসইও যদি আমি নৈতিকতার দিক থেকে, মানে এসইওটা খারাপ নাকি ভালো এর উপরে যদি চিন্তা করি, তাহলে কিন্তু চার টাইপের এসইও আছে। ঠিক আছে? মানে নৈতিকতা মানে বুঝতে পেরেছি, ভালো নাকি খারাপ এর উপরে কয় টাইপ? চার টাইপ। তো এটি কি? হোয়াইট হ্যাট এসইও, মানে বুঝতেই পারছি ভালো মানুষ। ব্ল্যাক হ্যাট এসইও তার মানে কি? একটু খারাপ মানুষ, তাই না? গ্রে হ্যাট এসইও তার মানে কি? এই দুটোর মিক্স আপ, ভালো না খারাপ না। এবং নেগেটিভ এসইও তার মানে সে সামনে ভালো কিন্তু পিছনে খারাপ। ঠিক আছে? তো সেটা কি? নেগেটিভ এসইও। কিছুটা কি বুঝতে পারছি আমরা? আমি এক কথায় আপনাদের বোঝানোর ট্রাই করছি, পরে আমরা বিস্তারিত দেখব। এখন যদি জিজ্ঞেস করেন স্যার এই চার টাইপ দিয়ে কি শেষ? না, এই চার টাইপ দিয়ে শেষ না। আরো কিছু টাইপ আছে। কি কি টাইপ আছে স্যার? আরো কিছু টাইপ আছে যেগুলো আমাদের এসইও ইমপ্রুভ করে। কি কি টাইপ? এটা হলো অন পেজ টাইপ। আমরা পেজের মধ্যে যা যা কন্টেন্ট লিখে আমাদের ইমপ্রুভমেন্ট করার ট্রাই করি সেগুলোকে কি বলি? অন পেজ এসইও। ঠিক আছে? আমরা পেজের বাইরে যেগুলো করে থাকি সেগুলোকে আমরা কি বলি? অফ পেজ এসইও। যেগুলো আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল নলেজ দিয়ে ট্রাই করি সেগুলো আমরা কি বলি? কোডিং ব্যবহার করে ট্রাই করি, সেগুলো হলো আমাদের টেকনিক্যাল এসইও। আরেকটি, ধরেন আপনার জায়গার উপর ভিত্তি করে যে এসইও করে থাকি সেটাকে আমরা বলি হলো লোকাল এসইও। তো আমাকে বলেন যে এসইও টাইপ সম্পর্কে আমাদের কি মোটামুটি ধারণা হয়ে গেছে? আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা এখন করব। বাকিগুলো আমরা ক্লিয়ার? যদি আমরা একটু ক্লিয়ার থাকি তাহলে আমাদের পুরো বিষয়টা বুঝতে আসলে ইজি হবে। ঠিক আছে? যেহেতু আমরা সবাই ক্লিয়ার তাহলে আমরা পুরোটা বুঝি। ওকে? হোয়াইট হ্যাট এসইও বা সাদা টুপি, তাই না? তা সাদা টুপি মানুষরা কি করে? ভালো কাজ করে। তো হোয়াইট হ্যাট এসইও গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যেটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধি করার জন্য। এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনি গুগলের গাইডলাইন গুলো মেনে চলছেন, যা ওয়েবসাইট আপনার ব্যবসাকে অনলাইনে নেতিবাচকতা বা ভালো জিনিসগুলো প্রচার করতে আপনাকে সহায়তা করবে। ঠিক আছে? তো হোয়াইট হ্যাট এসইও গুলোর মধ্যে টেকনিক গুলো কি কি আছে? আপনার টেক্সটের মানের কন্টেন্ট সুন্দর মতো প্রকাশ করা। আমরা যেগুলো কাজ নর্মালি করে থাকি সেগুলো কিন্তু আমরা হোয়াইট হ্যাট এসইও আমরা করে থাকি। যেরকম আমি বলি, আমরা একটি টেক্সটে পাঁচটার বেশি ব্যাকলিঙ্ক করব না। আমরা যা লিখতে চাই সেগুলো জিস্ট জিনিসগুলো দিব। গুগল অনেক মনোযোগ দেয় কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট সার্চারদের সমস্যাগুলো সবচেয়ে ভালোভাবে সমাধান করছে, এবং সার্চার কি আপনার পৃষ্ঠায় থাকা বিষয়বস্তুর সাথে কি সন্তুষ্ট। তো আপনার বিষয়গুলো কেমন কেবল সমস্যার সমাধান করা উচিত নয়, এটি ইউজারদের জন্য সহজ এবং মজাদারও হওয়া উচিত,
যেন তারা সহজেই বুঝতে পারে। তো আপনি যে এটি কন্টেন্ট রেডি করেছেন সেটি দেখে তারা যদি ইন্টারেস্টেড না হয় তাহলে কিন্তু তারা আর আপনার পেজে থাকবে না। তো এই কন্টেন্টটি মজা রাখার জন্য কি দরকার? ওয়াইটেড এসিএ টেকনিক গুলো দরকার, ঠিক আছে? তারপরে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রেডি করা। তো আপনার যদি মনে করেন একটি ওয়েবসাইট রেডি করেছেন, জাস্ট ইমেজিন, এবং আপনি সবগুলো যে দরকারি লিঙ্ক গুলো আছেন, মনে করেন আমি জাস্ট একটি উদাহরণ দিই, এটি ওয়েবসাইট রেডি করেছেন বা একটি ফেসবুক পেজের ওয়েবসাইটই বলি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন, যে ওয়েবসাইট রেডি করে দিয়েছে একজন, যে এখানে একটি ফুড রেসিপি রেখেছেন, ঠিক আছে? আমি খাবার খাবার পছন্দ করি বেশি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সে রেসিপির জন্য যা যা লাগবে এখানে সবগুলো অ্যামাজন লিংক দিয়ে দিয়েছে। এরকম যদি কোনো ওয়েবসাইট পাই, তাহলে বলেন মানুষ কি এরকম একটি ওয়েবসাইটে বেশিরভাগ ঢুকতে চাইবে না? যে আমার কিন্তু সব জায়গায় যাওয়া লাগছে না, এখানে থেকেই কিন্তু আমরা সবকিছু পেতে পারছি, তাই না? এমন করে যদি আপনি একটি কন্টেন্ট রেডি করেন, যে আমি একটি পোস্ট রেডি করেছি এবং সব পোস্টের মধ্যে নিচের দিকে সব লিঙ্কগুলো, গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দিয়ে রাখছি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গুগল ইউজারদের যে এই সন্তুষ্ট থাকাটা সবসময় মনোযোগ দেয়, এবং আপনার ওয়েবসাইটে যখন লিংক করা থাকে অন্যান্য জায়গায়, এবং ইউজারদের যে এই লিংক করাটা ভালো লাগছে সেটি দেখে আপনার উপরে আরো বেশি মনোযোগ দিবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনারা কি এরকম জায়গায় যাইতেন না, যে আপনি দেখছেন যে আপনার যেগুলো জায়গা দরকার সেগুলো লিংক অলরেডি করা আছে, ঠিক আছে? মনে করে তারপরে হলো যে আপনার একটি পেজ আছে, মনে করেন পিন্টারেস্টের লিংক আছে, তো সেই পিন্টারেস্ট লিংক আপনি ফেসবুকে শেয়ার করলেন। তো এই যে আমরা আমাদের বিভিন্ন ধরনের লিঙ্কগুলো চারিদিকে শেয়ার করে দেওয়া, এই কৌশলটি কিন্তু আমরা হোয়াইট হ্যাট এসইও টেকনিকে আর কি ব্যবহার করে থাকি, যাতে আমাদের সমগ্র জায়গা থেকে ট্রাফিক আমাদের ওয়েবসাইট হোক, আমাদের কন্টেন্ট হোক, যাতে আসে, ঠিক আছে? তারপরে হলো এইচটিএমএল। ওকে, একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। ওকে, তো এই গেছিলাম এইচটিএমএল অপটিমাইজ করা, ওখানেও মনে হয় একই কাজ করেছি। 1 মিনিট দাঁড়ান, একটা ভুল আমি করেছি। তো এইচটিএমএল অপটিমাইজ করা, তো আমাদের ওয়েবসাইটের যদি কোনো এইচটিএমএল থাকে সেটা অপটিমাইজ করাও কিন্তু আমাদের হোয়াইট এসইওর কাজ, যেটা আমাদের টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। তারপরেও এটি কিন্তু আমাদের হোয়াইট এসইওর মধ্যে কাজ। তো হোয়াইট এসইও নিঃসন্দেহে আমাদের সেরি- সেরা এসইও এর পদ্ধতি, যেটি আমাদের সময় সাপেক্ষ এবং গুগল এর সম- সবগুলো আর কি নির্দেশিকা ফলো করে। তো আমি যদি একটি হোয়াইট এসইওর উদাহরণ দেই, এটি কিন্তু একটি হোয়াইট এসইওর উদাহরণ। মনে করেন আরং এর কুর্তি প্রাইস দিয়ে যদি কেউ সার্চ দেয়, দেখতে পাচ্ছি এটি অরিজিনাল কন্টেন্ট, প্রপার কিওয়ার্ডস এবং হেডিং দেওয়া আছে, এবং মোবাইল ফ্রেন্ডলি সাইট কি আরং এর ওয়েবসাইট, তাই না? এবং আরং এর ওয়েবসাইটে অনেকগুলো মিডিয়া ব্যাকলিঙ্কও আছে, ঠিক আছে? আমরা যদি গুগলে সার্চ দিই আরং এর ওয়েবসাইট পেয়ে যাব। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো হোয়াইটেড এসইও এর এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারলাম যে নর্মালি হোয়াইটেড এসইও এর এক্সাম্পল নর্মালি কিরকম হয়, ঠিক আছে? পূর্বের স্লাইডটা একটু দেখবেন, ছবি নিন। আমাদের ছবি আমাদের ভিডিও তো থাকবে, ঠিক আছে? ভিডিও তো আছেই আমাদের।
ভিডিও তো আছেই, সুতরাং আবার ছবি নেওয়ার দরকার নেই। ওকে, ক্লাসের পরে বলেন, আমি দিবনি আবার। এখন হলো ব্যাকলিংক এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। তো ব্ল্যাক হ্যাট এসইওটি কি? ব্ল্যাক হ্যাট এসইও হলো যে আপনার ওয়েবসাইটটি যত দ্রুত আপনি গুগলে সার্ভারে আনবেন, ঠিক তত দ্রুত আপনার গুগলের সার্চ লিস্টকে উঠিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি আবারও বললাম, ব্ল্যাকলেট এসইও এমন একটি টেকনিক, যত আপনি মনে করেন একটি ওয়েবসাইট রেডি করেছেন বা এটি কন্টেন্ট রেডি করেছেন, যত দ্রুত আপনি চান যে এটি গুগলের ফার্স্ট পেজে আসুক, তত দ্রুত আপনার এটিকে কিন্তু আপনার গুগলের সার্চ র্যাঙ্কিং থেকে উঠিয়ে নিতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে লিখে দিয়েছি, ব্ল্যাকহেড এসইও হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক যেমন এটি আপনার সাইটটি গুগলের সার্ভার থেকে মুছে ফেলারও দ্রুত উপায়। তো ব্ল্যাক হ্যাট এসইওর কৌশলগুলো সবাই গুগলের অ্যালগোরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়টেশনের কাজ করে। তো গুগলের অ্যালগোরিদমের কিছু নেগেটিভ পয়েন্টগুলো আছে, সেগুলোর কিন্তু কাজ ব্ল্যাক হ্যাট এসইও করে থাকে। তো কি কি করে? আপনি দ্রুত র্যাঙ্ক করবেন, তবে এটি শুধুমাত্র স্বল্প সময়ের জন্য র্যাঙ্ক করে থাকবেন। গুগল কি কি লক্ষ্য করে? যে আপনার পেজটি প্রকৃতপক্ষে সেই উদ্দেশ্য পূরণ করছেন নাকি, মানে প্রচুর ক্লিক পাচ্ছে কিনা। জাস্ট মনে করেন, আম, আপনি একটি ইয়ে দিয়েছেন, একটি কন্টেন্ট দিয়েছেন, কন্টেন্টের মধ্যে লিখলেন যে দিস, আমরা প্রায় দেখি, মনে করেন একটা টাইটেল দেখলেন, ইফ ইউ ক্লিক দিস লিঙ্ক, এই কন্টেন্টে ক্লিক করলে আপনি বড়লোক হয়ে যাবেন। ঠিক আছে? এবং কন্টেন্টে ক্লিক করে দেখলেন হলো ডিম পোচের কন্টেন্ট। ঠিক আছে? তো এই ডিম পোচের কন্টেন্ট যে দেখলেন, ডিম পোচের কন্টেন্ট দেখে আপনারা তো বড়লোক হতে পারবেন না, তাই না? তাহলে এখানে কি দেখলাম? যে বেশি ক্লিক পাচ্ছে, কিন্তু কন্টেন্টটি যে কারণের জন্য করা হয়েছিল সেই লক্ষ্যটি কিন্তু পূরণ করা হয়নি, তাই না? আপনি কি জন্য ক্লিক করেছিলেন? আপনি যাতে বড়লোক হতে পারেন। তাহলে ডিম পোচের ভিডিও দেখে বড়লোক হতে পারবেন, মেবি ডিম পোচের ভিডিও দেখে বড়লোক হতে পারবেন না। তাহলে আমরা, তাহলে গুগল কি লক্ষ্য করবে? যে পেজটি প্রকৃতপক্ষে সেই উদ্দেশ্য পূরণ করতে পারছে না, শুধুমাত্র কি পাচ্ছে? ক্লিক পাচ্ছে। বিষয়টি ক্লিয়ার? মেবি ক্লিয়ার। তো ব্ল্যাক লিঙ্কের টেকনিক গুলোর মধ্যে কি কি হচ্ছে? লিঙ্ক স্প্যামিং, একটা লিঙ্ক বারবার স্প্যাম দেওয়া। লিঙ্ক স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং, মানে আমাদের যে কিওয়ার্ড গুলো দরকার নেই সেই কিওয়ার্ড গুলো বারবার দেওয়াও কিন্তু আমাদের লিঙ্ক স্টাফিং এর কাজ। অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগস এন্ড হেডিংস, অনেকগুলো কিওয়ার্ড গুলো আমাদের ঢুকানো কিন্তু আমাদের ব্ল্যাক এসিওর কাজ। অতিরিক্ত ছবি ব্যবহার করাও কিন্তু আমাদের ব্ল্যাক হেড এসিওর কাজ। হিডেন টেক্সট বা লিঙ্কস, মনে করেন আমাদের এই টেক্সটটি যে আছে, এই টেক্সটটিকে যদি আমি কালার চেঞ্জ করে দিই, মনে করেন এই কালার করে দিই, তাহলে কি সবাই দেখতে পারবেন? মেবি দেখতে পারবেন না। তো এরকম করে কিন্তু আমরা অনেক হিডেন টেক্সট বা লিঙ্ক করে দিতে পারি। ঠিক আছে? এবং এগুলোর মধ্যে লিঙ্ক আটকে দিলে আমরা অনেক টাইপের প্রবলেমে আর কি যাই, আমরা বুঝতেও পারি না, অন্য ওয়েবসাইটে চলে যাই। ঠিক আছে? কেন করে? এই জন্যই তো বললাম যে গুগলের কিছু অ্যালগোরিদম ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়টেশন করে নিয়ে কাজ করে থাকে। এই কারণেই কিন্তু এই ওয়েবসাইটগুলো উপরের দিকে যেতে পারে। ঠিক আছে? তো একের আরেকটা হলো ব্যাকলিঙ্ক কেনা। তো আমরা গুগলে সার্চ দিলেই দেখতে পারবো অনেক জায়গা থেকে আপনি ব্যাকলিঙ্ক কিনতে পারেন। ঠিক আছে? এবং আমরা ব্যাকলিঙ্ক সেলও করতে পারি। তো কপি করা টেক্সট প্রকাশ করা আরো অনেক কিছু। তো আমি অলওয়েজ আপনাদের বলি যে একজনের টেক্সট আরেকজন কপি করবেন না। তো আরেকজনের টেক্সট যদি আপনি কপি করে দেন, সেটিও কিন্তু ব্ল্যাক হেড এর মধ্যে পড়ে। এই সমস্ত কার্যকলাপ কন্টেন্ট, নিম্নমানের কন্টেন্টে পরিণত হবে এবং বিজনেস ওনাররা বা ইউজারদের সন্তুষ্ট করার জন্য কন্টেন্ট তৈরি করা নিয়ে চিন্তিত নয়। তাদের
তারা কি চায়, যে তাদের বিজনেসটা যাতে উপরের দিকে র্যাঙ্কিং আসে। তো ব্ল্যাক হেড এসিও এর সবচেয়ে বড় অসুবিধা হলো ইউজার আপনার ওয়েবসাইট ছেড়ে চলে যাবে। কারণ আমি যেটা বললাম, ডিম পোচের ভিডিও দেখে আপনারা বড় লোক হবেন না। শুধুমাত্র দেখবেন যে একদিন এসেছে তারপরে আর চলে যাবেন। তবে যখন তারা বুঝতে পারবে যে আপনি তারা যে ইনফরমেশনের জন্য চেয়েছিলেন তারা পাননি, তারা আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে। এই টেকনিক্স গুলো হোয়াইট হ্যাট এসিওর মতো ঠিকই টাকা খরচ করবে, বা তার থেকে বেশি টাকা খরচও করতে পারে, কিন্তু সেগুলো র্যাঙ্কিং এ কখনো আসবে না। তো আমি একটি উদাহরণ দেখাই আপনাদের। তো এখানে আমরা একটা উদাহরণ দেখাচ্ছি, যে ব্ল্যাক হেড এসিওর এক্সাম্পল হিসাবে মনে করেন শেডি স্টোর বিডি। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু কিওয়ার্ড স্টাফিং করা হয়েছে, বাই মোবাইল, বাই বিডি মোবাইল। দেখেন কিওয়ার্ড কি কি স্টাফিং করা হয়েছে, বাই মোবাইল লেখা হয়েছে, আবার এটাকে একটু ছোট হাতের অক্ষর ব্যবহার করে বাই মোবাইল লেখা হয়েছে, আবার বিডি মোবাইল লেখা হয়েছে। ঠিক আছে? তো এভাবে করে যখন কিওয়ার্ড স্টাফিং করা হয়, দেখতে পাচ্ছি বাই মোবাইল, বাই বেস মোবাইল, বিডি মোবাইল। তার মানে এগুলো যখন কিওয়ার্ড স্টাফিং করা হয়, হিডেন হোয়াইট টেক্সট এগুলো কিন্তু তারা এখানে দিয়েছে, কপি প্রোডাক্ট কন্টেন্টও দিয়ে দিয়েছে, আনন্যাচারাল ব্যাকলিংকও দিয়েছে। তার মানে কি, এটি কিন্তু মেবি একটি হ্যাকড ওয়েবসাইট হতে পারে, অথবা স্প্যামি ই কমার্স লিঙ্কও হতে পারে। আমরা দেখেছি না এরকম ওয়েবসাইট? আমরা কিন্তু এরকম অনেক ওয়েবসাইট দেখেছি। ঠিক আছে? তো ব্ল্যাক হেড এসিও এর এক্সাম্পল আমরা বুঝতে পেরেছি। ওকে। তো গ্রে হেড এসিও, তো গ্রে হেড এসিও কি? গ্রে হেড এসিও এমন একটি পদ্ধতি যেটা হলো ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড এর মিশ্রণ। নাম থেকেই বোঝা যায় এগুলো গ্রে হেড, মানে দুটো মিশ্রণ ঠিকই করছে। গুগলের নীতিমালাও নিচ্ছে না, আবার নীতিমালাও নিচ্ছে। তো গুগল কখনোই এই টেকনিকগুলো আপনাকে ব্যবহার করার জন্য নিষিদ্ধ করতে পারে না, আবার বিজনেসের আপনার ভাবমূর্তি নষ্ট করতে চাইলে করতেও পারে। তো গুগল আপনার সাইটের র্যাঙ্কিং বন্ধ করতে, বাধ্য করতে চাইলে পারে আর কি, কিন্তু ডাইরেক্টলি পারে না। ঠিক আছে? এরকম আর কি মিডল পয়েন্টে আছে। তো গ্রে হেড এসিও এর টেকনিক গুলো কি কি আছে, তো আমরা যদি দেখি কি কি টেকনিক আছে। ফার্স্টে হলো অদক্ষ বট দিয়ে কন্টেন্ট প্রকাশ করা। এখন কিন্তু প্রায় সবাই করে। তো আমি কিন্তু আপনাদের বেস্ট কন্টেন্ট কিভাবে এআই ব্যবহার করবেন এটি কিন্তু ক্লাসে আপনাদের বারবার বলি, তাই না? যে কিভাবে আপনারা চ্যাট জিপিটি বেস্ট ভাবে ইউজ করবেন। তো সবাই কিন্তু বেস্ট ভাবে ইউজ করে না। রিসেন্টলি একটা আমি খবরে দেখলাম যে বক্তৃতা দিবে, বক্তৃতা দিচ্ছে বাইরের দেশে, সেটাও চ্যাট জিপিটির কাছ থেকে লিখে দিচ্ছে। এমনকি চ্যাট জিপিটি যে নিচে লিখেছে, প্লিজ ইফ ইউ ওয়ান্ট আই ক্যান মেক বেটার, এই কথাটাও সে বক্তৃতায় বলে দিয়েছে। ঠিক আছে? তো এই যে অদক্ষ বট দিয়ে কন্টেন্ট প্রকাশ করা, এই জিনিসগুলো আমরা কিভাবে বাদ দিতে পারি এইটি নিয়ে কিন্তু আমি ক্লাসে প্রায় বলি, তাই না? মিথ্যা রিভিউর জন্য অর্থ প্রদান, তো আমরা অলওয়েজ মিথ্যা রিভিউ না দেওয়া ট্রাই করব। ঠিক আছে? তো মিথ্যা রিভিউ দেওয়া কি আমাদের গ্রে হ্যাট এসিওর কাজ। তারপরে হলো লিঙ্ক বিনিময় করা। তো লিঙ্ক বিনিময় করাটাও কিন্তু আমাদের গ্রে হ্যাট এসিওর কাজ, কিন্তু লিঙ্ক বিনিময় করার জন্য কিন্তু আমাকে গুগল কিছু বলতে পারবে না। ক্লিক বেট শিরোনাম প্রকাশ করা। মনে করেন আমি এখানে দিলাম এটি ডিম পোচের, আবার সেই ডিম পোচের ভিডিও দিলাম। মনে করেন আমি দিলাম দিস এগ রেসিপি ক্যান চেঞ্জ ইউর লাইফ। ঠিক আছে? এরকম আমি একটি কন্টেন্ট দিলাম, বা এরকম একটা কন্টেন্টের ক্লিক বেট দিলাম, যে দিস ভিডিও মেড মাই ডে, দিস এরকম একটা আমি ক্লিক বেট ভিডিও দিলাম। তো এগুলো কিন্তু আমরা, আমাকে গুগল বলতে পারবে না যে এগুলো খারাপ, কিন্তু আমাকে আবার নাও করতে পারবে না। ঠিক আছে? ভালো বলতে পারবে না, নাও বলতে পারবে না। তো কিছু বিজনেস এই টেকনিকটি হোয়াইট হ্যাট পদ্ধতির সাথে প্রচেষ্টা করে, আবার মনোযোগ দিয়ে ব্যবহার করে
এই তাদের জন্য বেশ কিছু কাজও করে। গ্রে হেড এসিও ভুল পথে যায়, তা হলো আপনি পুরোপুরি এটির উপর নির্ভর করতে আর কি শুরু করেন। তো আমরা কখনো গ্রে হেডের উপরে একবারে সম্পূর্ণ নির্ভর করব না, আমরা জাস্ট কিছুটা দেখব কিন্তু সম্পূর্ণ গ্রে হেড ইউজ করব না। তো আমরা তাহলে কি বুঝলাম, ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের মধ্যে যদি আমরা তুলনা দেখতে চাই, যদিও আমরা বুঝতে পারছি হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের মধ্যে মেন তুলনা কি, ব্ল্যাক হেডের মধ্যে ডোরওয়ে পেজেস থাকবে। তো ডোরওয়ে পেজেস মানে কি, যে কিওয়ার্ড বেশি যেগুলো পেজেস, সেগুলোকে আমরা ডোরওয়ে পেজেস বলি। ঠিক আছে, তাহলে ডোরওয়ে পেজের মধ্যে কি কি থাকবে, অনেকগুলো পেজেস দেখবেন, যে এগুলো আপনারা নিজেরা আহ, সামনে না দেখলে বুঝতে পারবেন না। দেখবেন এখানে ক্লিক করলে অন্য পেজে চলে যায়। ঠিক আছে, অনেক বেশি কিওয়ার্ড, কোয়ালিটি ভালো হবে না। ঠিক আছে, এবং কন্টেন্ট গুলো দেখে মনে হবে যে এত বেশি লাভজনক কেন। তো এগুলোকে কি বলছি আমরা, ফার্স্ট পেজেই যেগুলো থাকবে এগুলোকে আমরা ডোরওয়ে পেজ বলছি। অনেকে কয়েকদিন আগে বিকাশের একটি কন্টেন্ট পেয়েছিলেন না? আমরা কি পেয়েছিলাম? আমাকে কিন্তু অনেকেই মেসেজে দিয়েছিল। পেয়েছিলেন আপনারা বিকাশের একটি মেসেজ? তো এগুলো যে একটি ডোরওয়ে পেজেসের একটি উদাহরণ পেয়েছিলেন, আমাদের মামুন ভাইয়া পাননি। মামুন ভাইয়ার অনেক ফ্রেন্ড, ঠিক আছে, ভালো ফ্রেন্ড। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি কিরকম। ওখানে গিয়ে দেখবো যে অনেকগুলো রিভিউ আছে, এরকম কিন্তু অনেক দেখেছিলাম। ঠিক আছে, আমরা কি শুধুমাত্র আমাদের সুদীপ ভাইয়া ছাড়া অন্য কেউ পাননি? তো ডোরওয়ে পেজেস নর্মালি কিরকম হয় দেখতে পাচ্ছি, মনে হয় যে এর থেকে আর বেটার কিছু আর নেই। আমাদের মোবাইল নাম্বার চাচ্ছিল, তাই না? মোবাইল নাম্বার দিয়ে দিলে আমাদের আসলে সবই চলে যেত। কি মনে হয়? ঠিক আছে, মোবাইল নাম্বার দিলে আমাদের কাছে অনেক টাকা পয়সা চলে আসতো। তো আমরা বুঝতে পারছি আসলে কি হয়। এবং এখানে কোয়ালিটি কন্টেন্ট, আর এই জায়গায় হিডেন টেক্সট বা, ওকে, হিডেন টেক্সট যেটা আছে, হিডেন টেক্সট আর কি থাকে। আর এখানে টাইলস বা মেটা ডাটা থাকে। এখানে কিওয়ার্ড স্টাফিং থাকে, মানে বেশি কিওয়ার্ড স্টাফিং আর কি থেকে থাকে, যেটা আমি ক্লাসে আর কি বলেছি। আর আমাদের হোয়াইট হ্যাট এসইওতে কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্ক থাকে। ঠিক আছে, আমরা প্রায় দেখি আমাদের ভিডিওতে, আমাদের যেগুলো আর কি আমরা করে থাকি, অনেকগুলো বেটার লিঙ্ক আমরা দিয়ে রাখি। ঠিক আছে, স্নিকি রিডাইরেক্টস। স্নিকি রিডাইরেক্টস কি, আমরা যখন একটি ওয়েবসাইট রেডি করি, বা অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি অন্য ওয়েবসাইটে ক্লিক করলে চলে যায়, এরকম কি দেখেছি? ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যায়। আমরা যদি অন্যান্য ওয়েবসাইটে যাই, তো এখানে কি বলে, আমি কিন্তু কিছু করিনি কিন্তু অন্য ওয়েবসাইটে চলে গিয়েছে, তো এগুলো কি, স্নিকি রিডাইরেক্টস। ঠিক আছে, আর আমরা লিঙ্ক বেটিং করতে পারি, যে প্লিজ ক্লিক অন মাই লিঙ্ক, এটাকে হলো লিঙ্ক বেটিং। তো লিঙ্ক বেটিং কি, আমাদের হোয়াইট হ্যাট এসইও, এবং স্নিকি রিডাইরেক্টস আমাদের ব্ল্যাক হ্যাট এসইও। ক্লোকিং, ক্লোকিং বিষয়টা বুঝি। ক্লোকিং মানে হলো লুকিয়ে থাকা। ঠিক আছে, তো ক্লোকিংটা আমাদের ব্ল্যাক হ্যাট এসইওতে তিন টাইপের হয়ে থাকে। ঠিক আছে, কয় টাইপ, থ্রি টাইপস। তো কি কি টাইপের হয়, একটা হলো আইপি পেস্ট ক্লোকিং, আরেকটা হয় আপনার ইউজার এজেন্ট ক্লোকিং, ইউজার এজেন্ট ক্লোকিং, আরেকটা হলো জাভা স্ক্রিপ্ট ক্লোকিং। আইপি পেস্ট ক্লোকিং মানে বুঝতে পারছি যে আপনার যে জায়গা যেটা আছে, আপনার লোকেশনটা সে হাইড করে রাখে, সেটা কি আইপি বেসড ক্লোকিং। ইউজার এজেন্ট ক্লোকিং মানে কি, আপনার কন্টেন্টটাকে কিভাবে লুকিয়ে রাখা যায়, সেটা হলো ইউজার এজেন্ট ক্লোকিং। এবং জাভাস্ক্রিপ্ট ক্লোকিং হলো আপনার পুরো কোডিং দিয়ে লুকিয়ে রাখাটাকে কি, জাভাস্ক্রিপ্ট ক্লোকিং। তাহলে ক্লোকিং বুঝতে পারছি, মানে সবকিছু লুকিয়ে লুকিয়ে কাজ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ স্ট্রাকচারাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সুন্দর মতো আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট হোক, আমাদের
কন্টেন্ট হোক আমরা সাজিয়ে রাখি, তাই না? আর ব্ল্যাক হ্যাটে আমরা কি করি? ব্ল্যাক হ্যাটে দেখতে পাচ্ছি লিঙ্ক ম্যানিপুলেশন করি, বাইং লিঙ্কস করি, যাতে আমাদের ওয়েবসাইটটি যতটা পারা যায় আমরা সেল করা ট্রাই করি। আর এখানে সাইট অপটিমাইজেশন করি যাতে আমাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে দেখা যায়। আর একটা হলো লিঙ্ক স্পিনিং, আর্টিকেল স্পিনিং। আর্টিকেল স্পিনিং কাকে বলে জানি? বলেন তো, আমরা কি জানি আর্টিকেল স্পিনিং কাকে বলে? এক আর্টিকেল বারবার যদি আমি দেই, ঠিক আছে, অনেকে বলেন না স্যার কপি করি, এক আর্টিকেল বারবার কপি করা কি বলি? আর্টিকেল স্পিনিং বলি, ঠিক আছে? তাহলে এক আর্টিকেল বারবার কপি করাকে আমরা কি বলছি? আর্টিকেল স্পিনিং বলছি, ঠিক আছে? তো এটা কি টেকনিক? এটা হলো আমাদের ব্ল্যাক হ্যাট টেকনিক। এবং একইভাবে লিঙ্ক ফার্ম করা, লিঙ্ক হুইল করা এবং লিঙ্ক নেটওয়ার্ক, মানে সবকিছু আমরা আর্টিকেল স্পিনিং এর সাথে যদি করি, এগুলো সবই কি আমার ব্ল্যাক হ্যাট এর মধ্যে পড়ছে। আর আমরা হোয়াইট হ্যাটে কি করছি? কিওয়ার্ড রিসার্চ করছি, ইফেক্টিভ ইউজ অফ কিওয়ার্ড ইউজ করছি যাতে আমাদের কন্টেন্টটি সবার হাতে আসে, ঠিক আছে? তো লা আমাদের এসইও টেকনিক যে আরেকটি পড়লাম সেটি হলো আমাদের নেগেটিভ হ্যাট এসইও। তো নেগেটিভ হ্যাট এসইওটি কি? আপনাদের বাংলা কথা বুঝাই। আমরা এতক্ষণ ধরে ব্ল্যাক হ্যাট পড়লাম না? ব্ল্যাক হ্যাট আমরা দেখলাম যে গুগল পছন্দ করে না, তাই না? তো আমি যদি আমার কম্পিউটারের উপরে মনে করেন ওকে আমি পছন্দ করি না, এর উপরে যদি আমি ব্ল্যাক হ্যাট করি, গুগল ওকে কি করবে? গুগল যদি দেখে ওর উপর ব্ল্যাক হ্যাট ইউজ করা হয়েছে, কি করবে? ওকে কি র্যাঙ্ক আপ করবে নাকি র্যাঙ্ক ডাউন করবে? কি মনে করেন? ওর হলো আমার কম্পিটিটর ওয়েবসাইট। সবার কি মনে হয়? ও কি র্যাঙ্ক আপ করবে নাকি র্যাঙ্ক ডাউন করবে? সবাই বলেন, আমি আবারও বলছি, ও আমার কম্পিটিটর ওয়েবসাইট, ওকে আমি কি করলাম? ওর উপরে আমি ওকে র্যাঙ্ক আপ করার জন্য এই যে ব্ল্যাক হেড দিয়ে দিলাম। তো গুগল ওর এই র্যাঙ্ক আপ দেখে কি মনে করবে? ওকে র্যাঙ্ক ডাউন করে দিবে। তাহলে এটাকে আমরা কি বলছি? আমরা নেগেটিভ হ্যাট ইস্যু বলছি, ঠিক আছে না? ও খুব ভালো মানুষ, তাই না? সব থেকে ভালো মানুষ কারা? যারা নেগেটিভ হ্যাট এসইও করে। তো নেগেটিভ হ্যাট এসইও কারা? নেগেটিভ হ্যাট এসইও হলো একটি ক্ষতিকর প্রক্রিয়া যেখানে আমরা কম্পিটিটরসরা ওয়েবসাইটের র্যাঙ্কিং ডাউন করার বা নষ্ট করার জন্য ইললিগাল বা আনএথিক্যাল টেকনিক ব্যবহার করে থাকি। এটি মূলত আপনার সাইট এ সরাসরি আক্রমণও করা হয়, যার ফলে গুগল এর সার্চ ইঞ্জিন এর চোখে আপনার ক্রেডিবিলিটি কমে যেতে পারে বা র্যাঙ্কিং নেমে যেতে পারে। তাহলে আমাদের নেগেটিভ হ্যাট এসইও টেকনিকগুলো কি কি আছে? তো প্রথমত টেকনিক হলো স্প্যামিং ব্যাকলিঙ্ক করা। মানে একটু আগে যেগুলো আমরা শিখেছি বা জেনেছি এগুলোই আমাদের অন্য সাইটে ইউজ করা। মানে কম্পিটিটরসের ওয়েবসাইটে নিম্নমানের নিম্নমানের বা অবাঞ্ছিত ওয়েবসাইটে বিপুল পরিমাণে ব্যাকলিঙ্ক করতে পারেন। মানে আমাদের কম্পিটিটর ওয়েবসাইট মনে করেন এই বাটার সাথে লোটোর ঝগড়া হলো, ঠিক আছে? তো বাটার যে ওয়েবসাইটের লিঙ্কটা ধরে সে আমাদের বললো যে তুমি এখন এটাকে ব্যাকলিঙ্ক করে দাও, মানে নেগেটিভ অ্যাড করে দাও। তো আমরা কি করলাম? এই বাটার যে ওয়েবসাইটটি, যে লিংক আছে, আমরা বিভিন্ন ধরনের যে বাজে বাজে ওয়েবসাইট যেগুলো আছে, লো র্যাঙ্ক ওয়েবসাইটে গিয়ে আমরা কি করলাম? সেসব জায়গায় আমরা ব্যাকলিঙ্ক করে দিলাম। তাহলে গুগলকে কি ইঙ্গিত করতে পারে? এই ওয়েবসাইটটি অনেক স্প্যামি এবং লো কোয়ালিটি। বুঝতে পেরেছি? তো স্প্যামি ব্যাকলিঙ্ক আমরা বুঝতে পারলাম। একটি আর্টিকেল লিখলাম বাটা দিয়ে, সুন্দর একটি আর্টিকেল লিখে ব্যাকলিঙ্ক করে দিলাম। তো বুঝতে পারলাম। কন্টেন্ট স্ক্র্যাপিং, তো কম্পিটিটর আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে বিভিন্ন সাইটে আপনি পোস্ট করবেন। তো আপনার কন্টেন্টের যেটা লিকিমিডিসিকে প্রশ্নবিদ্ধ করবে। তো যে ওয়েবসাইটের কন্টেন্ট ওটাকে কপি করে আমরা বিভিন্ন সাইটে যদি কপি করে দেই, গুগল চিন্তা করবে অরিজিনাল কন্টেন্ট কোনটা, যেটা কি ওয়েবসাইটে ছিল সেটা অরিজিনাল নাকি আমরা যেটা অন্য ওয়েবসাইটে পাচ্ছি সেটা অরিজিনাল। বিষয়টা ইন্টারেস্টিং না?
হ্যাকিং অ্যাটাক, আমরা অনেক টাইপের হ্যাকিং অ্যাটাক করতে পারি। তো যেগুলো আমরা ম্যালিশিয়াস কোড ইনজেক্ট করতে পারি, যাতে গুগলের ট্রাস্টওয়ার্দি আনট্রাস্টওয়ার্দি আর কি উপস্থাপন হিসাবে করতে পারে। এখন নর্মালি যেগুলো ওয়েবসাইট যেগুলো আছে এগুলো অনেক টাইপের ইয়ে থাকে, প্রোটেকশন থাকে। যেগুলোর মধ্যে প্রোটেকশন থাকে না এগুলোর মধ্যে আপনি অনেক টাইপের কোড ইনজেক্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে। ঠিক আছে? মিথ্যা রিভিউ বা রেটিং প্রদান করা। তো কম্পিটিটরসের নেতিবাচক বা নেগেটিভ রিভিউ যদি দেন তার পক্ষেও কিন্তু আপনি নেগেটিভ নেগেটিভ হ্যাট এসিও দিতে পারেন। তো নেগেটিভ হ্যাট এসিও খুবই বিপজ্জনক একটি বা অশুভ প্রক্রিয়া, যা আপনার বিরুদ্ধে, যা আপনার ওয়েবসাইটের বিরুদ্ধে এটি নেগেটিভ কিছু হতে পারে। তো আমরা যদি উদাহরণ দেই, মনে করেন কম্পিউটার সাইট বিডি তে আমরা স্প্যামি লিংক এবং ফেক রিভিউ এবং কন্টেন্ট কপি করে আমরা ইজিলি কি করতে পারছি, এটার র্যাঙ্কিং ড্রপ করতে পারছি, দেখতে পাচ্ছি। খুব খুব ভালো ছিল আগে, খুব হ্যাপি ছিল। আমরা শুধুমাত্র স্প্যামি ব্যাকলিং করলাম, একটু ফেক রিভিউ দিলাম এবং কন্টেন্ট কপি করলাম, ওনার মুখটা একটু দুঃখ হয়ে গেল না, এবং র্যাঙ্কিংটা ড্রপ হয়ে গেল। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তারপর হলো আমাদের অন পেজ এসিও। এগুলো আমাদের খুবই ইজি জিনিস, এগুলো আমাদের ডেডিকেটেড ক্লাস আছে অন পেজ এসিও। অন পেজ এসিও মানে কি? অন পেজ এসিও হলো এমন কার্যকলাপ যেগুলো আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা স্ট্রাকচারাল দিয়ে কাজ করে, যাতে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটিকে আরো সহজে বোঝা যায়। ঠিক আছে? তো কিওয়ার্ড অপটিমাইজেশন, তো সঠিক কিওয়ার্ড নির্বাচন কিন্তু আপনার পেজটিকে আরো সুন্দর মতো বুঝতে আপনাকে হেল্প করবে। যেমন আপনার পেজের শিরোনাম মানে হেডিং, মেটা ডেসক্রিপশন, আপনাদের ক্লাসে মেটার কথা বলিনি, মেবি মেটা বিষয়টি কি আপনাদের বলেছিলাম, এবং মেটা কন্টেন্ট কোথায় আছে সেটিও ক্লাসে দেখাবো। তো মেটা ডেসক্রিপশন, মেটা কন্টেন্ট এবং হেডিং যদি সুন্দর মতো আপনি উপস্থাপন করতে পারেন, আপনার কিওয়ার্ডের অন পেজ এসইওটি সুন্দর মতো করা যাবে। ঠিক আছে? তারপরে হলো উচ্চমানের কন্টেন্ট তৈরি। আপনার কন্টেন্টটি, যে কন্টেন্ট করা আছে সে কন্টেন্টটি যদি ইউজারের সমস্যার সমাধান করা যায়, তাহলেও কিন্তু এটি বেটার করা যাবে। ঠিক আছে? পরে হলো ইমেজ অপটিমাইজেশন। তো এটির জন্য আমরা যদি একটু আমাদের এইচটিএমএল কোডের কথা চিন্তা করি, আমরা অনেকগুলো কোড শিখেছিলাম, মনে আছে কারো কারো? এর মধ্যে আমরা আজকে আরেকটি কোড দেখি, আমাদের উম, আরেকটি ট্যাগ দেখি, সেটি হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগে কিন্তু, এটি কি ট্যাগ? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ হলো একটি ওপেন ট্যাগ যেটার কোনো ক্লোজ ট্যাগ নেই। ঠিক আছে? ইমেজ ট্যাগ এমন একটি ট্যাগ যার কোনো ক্লোজ ট্যাগ নেই। ঠিক আছে? তো ইমেজের পরে আমরা কি দেই? এসআরসি দেই। ওকে? তারপরে এখানে আমরা নর্মালি, যেখানে আমি সোর্সটা দিব, আমার ইমেজের সোর্সটা দেই, তারপরে এখানে আরেকটি আমরা লিখি। আমাকে কে বলতে পারবেন এই যে এসআরসি লিখলাম, এখানে যে এলটি লিখছি, এগুলো কি আমাকে বলতে পারবেন? কারো কি মনে আছে? দেখি দেখি কে কি কি লেখে। কল্প ভাই বলছেন ট্যাগ, রজন ভাই বলছেন কি ট্যাগ, ট্যাগ এগুলো লিখছেন। আমি মনে করিয়ে দিই, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আর ভুলবেন, এসআরসি কি? এসআরসি হলো অ্যাট্রিবিউট। এলটি কি? এগুলো হলো অ্যাট্রিবিউট। ঠিক আছে? মনে থাকবে। এই ট্যাগের পরে আমরা যেটা লিখেছিলাম এটা কি মনে পড়েছে? HREF লিখেছিলাম, এটা কি জিনিস ছিল? ওটা লিখেছিলাম অ্যাট্রিবিউট, মনে পড়েছে? ভেরি গুড। তো HTML এর পরে যেটা লিখছি এগুলো কি? এগুলো কিন্তু অ্যাট্রিবিউট, মানে হলো এটার বৈশিষ্ট্য, তাই না? তো এএলটির পরে এটাও কি লিখছি? এটা অ্যাট্রিবিউট। পরে আমরা এটাকে যেহেতু ওপেন ট্যাগ এভাবে রাখছি। তো মনে করেন আমরা একটি ফুটবলের একটি ছবি আঁকছি, মানে ছবি নিব, একটি ছেলে ফুটবল খেলছে।
আমার আঁকা ভালো না। তো এখানে কি করছে, একটা ছেলে ফুটবল খেলছে। তো মনে করেন বয় ডট জেপিজি নিলাম, এবং যদি আমি অল্টার টেক্সটে লিখি, অল্টারে লিখবো হলো যে এ বয় ইজ প্লেইং অন এ ফুট উইথ ফুটবল, এটুকু যদি লিখি, তাহলে কি হবে আমরা জানি। এই যে বয় ডট জেপিজি আছে, এটা তো আমাদের ছবি, তাই না? অল্টার টেক্সটে কি হবে, যদি কোনো কারণে এই ছবিটি না দেখা যায়, এই অল্টারনেটিভ যে টেক্সটের ভিতরে যা টেক্সটটি দেখা যাবে এটি দেখা যাবে। আমরা বুঝতে পারছি? অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যা লিখবো তাই আসবে। ঠিক আছে? তো আমি আবারও বলছি, অল্ট এর মধ্যে আমরা যা লিখবো তাই আসবে। এখানে আমার নাম লিখলেও নাম আসবে, এখানে যদি আমি লিখি ছেলেটি বল খেলছে তাই আসবে। তো এটির মধ্যে আমি যদি লিখি দ্য বয় ইজ প্লেইং, দ্য ফটো ইজ অ্যাবাউট এ বয় প্লেইং উইথ এ ফুটবল, এটা লিখে আমার লাভ কি হচ্ছে আমরা কি বুঝতে পারছি? আমাকে জাস্ট বলেন অল্টার অ্যাট্রিবিউটের কাজটি কি হচ্ছে। অল্টার অ্যাট্রিবিউট দিয়ে আমরা সার্চ ইঞ্জিনকে বোঝাতে পারছি আমাদের ইমেজটা কি। বুঝতে পারছি? মেবি ও ছবি দেখতে পারছে না, কিন্তু অল্টার টেক্সটের মধ্যে দিয়ে বুঝতে পারছে যে বিষয়টি কি। ক্লিয়ার হয়েছি? নাকি অনেক কঠিন মনে হচ্ছে? কঠিন? অনেক ইজি, তাই না? যদি আমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারি, আমরা ক্লাসে বুঝে যাব, পরে একবার ভিডিওটি দেখলে ডবল ভাবে বুঝে নিব। ক্লিয়ার? তো আমরা পরবর্তী হলো ইন্টারনাল লিঙ্কিং। আপনার ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্কগুলো প্রতিস্থাপন যদি করি, আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝতে আমাদের ইজি হবে। ঠিক আছে? আপনার ইন্টারনাল লিঙ্ক। তো আমরা অন পেজটা ক্লিয়ার হয়েছি, আমাদের পেজের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হলো অন পেজ। ঠিক আছে? পরে টেকনিক্যাল এসইও নিয়ে আমরা একটু বোঝার ট্রাই করব যদি আপনারা চাই। ঠিক আছে? টেকনিক্যাল এসইও কি, টেকনিক্যাল দিকগুলো যেগুলো আর কি আমাদের থাকে সেগুলো হলো টেকনিক্যাল এসইও। ঠিক আছে? যেগুলো আপনাকে আপনার ওয়েবসাইটটি ক্রল করতে হেল্প করে। ঠিক আছে? আপনার সাইটটিকে ক্রল করতে হেল্প করে এবং ইন্ডেক্স করতে ইজি করে, সেগুলো কি আমাদের টেকনিক্যাল এসইও। ঠিক আছে? একটি বেটার জিনিস হলো সাইট স্পিড অপটিমাইজেশন, মানে আপনি কিছু এইচটিএমএল কোড ব্যবহার করে আপনার সাইটটি যত স্পিডি করতে পারেন তার জন্য কি সাইট স্পিড অপটিমাইজেশন ব্যবহার করবেন। তারপরে মোবাইল ফ্রেন্ডলিনেস। আমার যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছেন না, এই ওয়েবসাইটটি আপনি যদি মোবাইলে ইউজ করেন দেখবেন ছোট হয়ে গেছে, আবার পিসিতে ইউজ করে দেখবেন বড় হয়ে গেছে। কি কারণে? এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস আছে। ঠিক আছে? পরে হলো এসএসএল সার্টিফিকেট। আমি যে একটি ওয়েবসাইট রেডি করেছি sudeepsarkar.alc.com, এর পাশে দেখবেন এইচটিটিপিএস নেই। এইচটিটিপি এবং এইচটিটিপিএস এই দুটোর মধ্যে পার্থক্য জানেন? আমাকে জাস্ট বলেন স্যার জানা নেই। এইচটিটিপি মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এইচটিটিপিএস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে? এই এস এবং এস থাকা না মানে হলো আমার ওয়েবসাইটটি সিকিউর, এবং আমার ওয়েবসাইট সিকিউর না, এবং এস থাকা মানে হলো সিকিউর। ঠিক আছে? তো আপনি যদি এই সার্টিফিকেটটা নেন, আপনার ওয়েবসাইটটি এইচটিটিপিএস দ্বারা সিকিউর হবে। আমি কেন নেইনি? আমার ওয়েবসাইটটি কিন্তু বেশি ট্রাফিক থাকে না। বেশি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। তারপর সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল। সাইট ম্যাপটি আমি ছোট করে বুঝিয়ে দিই, দেখতে পাচ্ছি অনেক মানুষ চলে গেছেন। তো সাইট ম্যাপটি আমি ছোট করে বুঝিয়ে দিই। আমাদের বইয়ের কি সূচিপত্র থাকে? আমাদের বইয়ের সূচিপত্র মেবি সূচিপত্র থাকে, তাই না? যদি আমি আমার গুগলকে বোঝাতে পারি যে কোন পেজে যেতে হবে এবং কোন পেজে যেতে হবে না, তাহলে আমার পেজটিকে
ওকে ক্রল করতে ইজি কি হতো? আমার আগে ইজি হতো না। ঠিক আছে, জাস্ট মনে করেন আমাদের যদি এটি সূচিপত্র থাকতো তাহলে ইজি হতো নাকি ইজি হতো না? দিলারা আপু বলেন, আপনার কাছে যদি গুগলের কাছে আপনার ওয়েবসাইটের যদি এটি সূচিপত্র থাকতো তাহলে আপনার ওয়েবসাইটে ঘুরতে তার কি ইজি হতো? তাহলে তার ইজি হতো। এবং আপনার মনে করেন একটি ওয়েবসাইটে কাজ করছেন, তাই না? মনে করেন একটি ওয়েবসাইটে আপনি ঠিক করছেন, হতে পারে কন্টেন্ট দিচ্ছেন। তো এখানে বলে দিলেন যে এই কন্টেন্টে তুমি ঢুকো না, তাহলে সে সে ওয়েবসাইটে ঢুকতো না। তাহলে আপনার বারবার আপডেট করা লাগতো, তাই না আপু বলেন? কাজটা তাহলে ইজি হতো না আপনার জন্য? না হলে আপডেট করতেন, ও বারবার ক্রল করতো, আপনার কিন্তু র্যাঙ্কিং এ সমস্যা হতো, তাই না? তো এটি কিন্তু আমাদের এই যে সূচিপত্র, এটি হলো আমার সাইট ম্যাপ। ঠিক আছে, এটি কি? এটি হলো সাইট ম্যাপ। আর ওয়েবসাইটে না ঢুকা এটা হলো রোবট টিএক্সটি ফাইল। ক্লিয়ার? মেবি ক্লিয়ার। একবার ফাইনাল ক্লাসে বলবেন সাইট ম্যাপ কিভাবে করা লাগে, আমি দেখিয়ে দিব। ঠিক আছে। তারপর হলো অফ পেজ এসিও। অফ পেজ এসিও কি? আমার অন্যান্য পেজে, অন্য ওয়েবসাইটে, আমার এই হলো আমার ওয়েবসাইট, অন্য ওয়েবসাইটে যদি আমি কিছু এসিও করতে চাই, তাহলে সেটি যদি করতে চাই তাহলে সেটা হলো অফ পেজ এসিও। মনে করেন এটা আমার ওয়েবসাইট। তো আমি যদি ফেসবুকে কিছু ভালো কিছু লিখি আমার ফেসবুক সম্পর্কে, আমার ওয়েবসাইট সম্পর্কে, তাহলে সেটি হলো আমার অফ পেজ এসিও। ঠিক আছে, ডিলার আপু ক্লিয়ার? আমার ওয়েবসাইট সম্পর্কে আমি যদি ফেসবুকে কিছু লিখি তাহলে সেটা কি হচ্ছে? আমার অফ পেজ এসিও। আর ওয়েবসাইট সম্পর্কে যদি আমি নিজের ওয়েবসাইটে কিছু লিখি তাহলে সেটা হলো অন পেজ এসিও। অন পেজ এবং অফ পেজ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা অফ পেজ সম্পর্কে কি জানি? অফ পেজ হলো আপনার ওয়েবসাইটের বাইরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। তো ব্যাকলিংক বিল্ডিং এর মধ্যে কি কি আছে একটু আগে যেহেতু বললাম, ব্যাকলিংক অবশ্যই থাকবে। আপনার ওয়েবসাইটে মানসম্পন্ন ব্যাকলিংক তৈরি করা, যা গুগল এর ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। ঠিক আছে, ব্যাকলিংক না হলে হবে, অফ পেজে ব্যাকলিংক ছাড়া হবে, অবশ্যই আমাদের ওয়েবসাইটে ব্যাকলিংক ছাড়া হবে না, তাই না? তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট শেয়ার না করলে অবশ্যই অফ পেজ হবে না। গেস্ট ব্লগিং। তো আমাদের ওয়েবসাইটে গেস্ট পোস্ট করে সাইটে ব্যাকলিংক করাও কিন্তু গেস্ট ব্লগিং করা কাজ। তো আমাদের যে ওয়েবসাইট আছে সেটা যদি বিবিসি থেকে শুরু করে অন্যান্য জায়গায় আমরা ব্লগিং করি, সেটাও কিন্তু আমাদের গেস্ট ব্লগিং এর কাজ। পরে হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো মনে করেন অনেক ধরনের ইনফ্লুয়েন্সার আছে, ধরেন ইনফ্লুয়েন্সার কারা আছেন? আম, রাফসান দা ছোট ভাই থেকে শুরু করে অনেক ধরনের ইনফ্লুয়েন্সার আছেন না? তো তাদেরকে দিয়ে যদি আমাদের ওয়েবসাইটে মার্কেটিং করিয়ে দেই, সেটাও কিন্তু ইনফ্লুয়েন্সারের মধ্যে আছে। ঠিক আছে। তো এগুলো আমরা কি বলছি? এগুলোকে আমরা আমাদের সাইটের যদি প্রচার করা হয় তাদেরকে কিন্তু আমরা আমাদের মার্কেটিং করাতে পারি, এটি কিন্তু অফ পেজের মধ্যে পড়ে। ঠিক আছে। পরে লোকাল এসইও। লোকাল এসইও কি? লোকাল এসইও হলো এমন একটি প্রক্রিয়া যা আপনার বিজনেস কে লোকাল সার্চ ইঞ্জিন এর উন্নত করতে সহায়তা করে, বা বিজনেসের একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাস্টমারকে টার্গেট করে উঠাতে সাহায্য করে। জাস্ট ইমাজিন, আপনার পাশে একজন আপনার পাশে আপনার পরিচিত একজন লোক আছে, মনে করেন মিরপুরে তার দোকান আছে। তাহলে তার কাস্টমার কোথায় থাকবে? তার যদি একটা দোকান, তার যদি দোকান থাকে মিরপুরে, মিরপুর 10-এ মনে করেন তার একটা লোকাল দোকান আছে, তাহলে তার কাস্টমার কোনটা? অবশ্যই মিরপুরে আছে, তাই না? তো তার তো সারা বাংলাদেশের কাস্টমার খুঁজে লাভ নেই। তার কোথায়?
তার মিরপুরের লোকদের যাতে তার দোকান থেকে খুঁজে তার দোকান থেকে মানুষ কিনে, যাতে সেভাবে আপনার এসইও করতে হবে, তাই তাই তো। আপনাদের ক্লাসে আমি গুগলের মাই বিজনেসের ম্যাপে কিভাবে একটি প্লেসমেন্ট করা লাগে আমি কিন্তু দেখিয়েছিলাম, মনে আছে? তো গুগলের মাই বিজনেসে কিভাবে প্রোফাইল করা লাগে এটা কিন্তু দেখিয়েছিলাম। তো আপনার প্রথমটাই কি, লোকাল এসইওর মধ্যে গুগলের মাই বিজনেসের প্রোফাইলকে কমপ্লিট এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে পূরণ করা, যাতে আপনার বিজনেসকে লোকাল সার্চ রেজাল্টে প্রদর্শিত করে। ঠিক আছে। পরে হলো লোকাল কিওয়ার্ড ব্যবহার। লোকাল কিওয়ার্ড গুলোকে আপনার ওয়েবসাইটের কন্টেন্টে অন্তর্ভুক্ত করা। তো এই যে মিরপুরের কথা বললাম, আপনি যখন একটি ওয়েবসাইট, একটি কন্টেন্ট রেডি করলেন, সেটিকে আপনি লোকাল কিওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সাইটগুলো র্যাঙ্কিং করতে পারবেন। তারপরে লোকাল ডাইরেক্টরি লিঙ্কিং, ডাইরেক্টরি লিস্টিং। আমরা যেরকম ইয়েল্প দেখেছি, বাংলাদেশেও কিন্তু আপনি যদি খুঁজে থাকেন ডাইরেক্টরি লিস্টিং কিছু ওয়েবসাইট আছে, সেরকম পৃথিবীতে যে কয়টি ডাইরেক্টরি লিস্টিং সাইট আছে, এসব জায়গায় যদি আপনি একটি তালিকাবদ্ধ করেন। এছাড়াও আমাদের গুগল ম্যাপস কিন্তু আছে, সেখানে কিন্তু রিভিউ দেওয়া যায়। তো আপনি যদি সুন্দর মতো লোকাল এসিওটি করে থাকেন এবং রিভিউ দিয়ে থাকেন, তাহলে আমরা লোকাল এসিও কমপ্লিট করতে পারি। এবং একইভাবে দেখেন রিভিউ এন্ড রেটিং সংগ্রহ, কাস্টমার থেকে পজিটিভ রিভিউ এবং রেটিং সংগ্রহ করলে গুগলের চোখে আপনার বিজনেসের ক্রেডিবিলিটি বৃদ্ধি বাড়ে। তো আমরা বেশি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। তো আপনাদের অনেকের ইচ্ছা যে স্যার আমরা এইও সম্পর্কে একটু জানতে চাই। ঠিক আছে, যে এখন স্যার এসইও সম্পর্কে আমরা কিছুটা জেনেছি, এইও কাকে বলে এগুলো সম্পর্কে একটু জানতে চাই। যদিও আমাদের কোর্সে এইওটা নেই। ঠিক আছে। এবং পরীক্ষায় কিন্তু এইও সম্পর্কে কিছু থাকবে না। ঠিক আছে। তারপরেও আমরা এইও সম্পর্কে জানতে চাই। তো আমরা এক্সট্রা কন্টেন্ট অফ সিলেবাস একটু তাহলে দেখি, অনেকেই জানতে চাচ্ছেন। তো আমি জানাতে বলতে চাচ্ছিলাম না, তারপর আপনাদের চাপে বা রিকোয়েস্টে এটা আর কি দিচ্ছি। এইওটা কি? এও মানে কি, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে। তো আনসার ইঞ্জিন অপটিমাইজেশন কি? আপনি প্রশ্ন করবেন, সে অনুযায়ী উত্তর পাওয়া এবং স্পষ্টভাবে উত্তর দেওয়াটাই হলো আমাদের আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। ঠিক আছে। তো বিষয়টি দেখি। মনে করেন এটি পোস্ট করলেন, পোস্টে কি দিলেন? এটি পোস্ট করলেন, এসইও কি? এবং এই পোস্টে যদি উত্তর আপনি পোস্টের মধ্যে লিখে দিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এগুলোই কি আপনার নর্মালি আনসার ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু এভাবেই হয়। ঠিক আছে। তারপর আমরা সাজিয়ে যদি স্ট্রাকচার্ড একটি ডাটা আমরা রেডি করি, কন্টেন্ট রেডি করি। ঠিক আছে। এই ওর হলো এই চারটার উপরে, চারটা কন্টেন্টের উপরে, চারটা স্ট্রাকচার কমপ্লিট না হলে আমরা এইও করতে পারি না। সেকেন্ড হলো কন্টেন্ট, দেখুন সাজিয়ে কন্টেন্ট লিখবেন। আপনার ওয়েবসাইট যদি থাকে সেখানে স্টিগমা, মেকআপ, মাকআপ বা বিশেষ ডাটা আপনি কমপ্লিট করুন। এখানে সবাই schema.org আপনি ব্যবহার করতে পারেন। এখানে যদি যান, প্রতিটি কন্টেন্টের জন্য আলাদা স্টিগমা, আলাদা কোড তারা ব্যবহার করছেন। ঠিক আছে। আপনারা গুগলে গেলেই দেখতে পারবেন। তো এখানে আপনারা গুগলে সহজে তারা বলে দেয় যে মনে করেন ফুডের জন্য একটা কোড, একটার জন্য একটা কোড। তো আমরা একটু গুগলে সার্চ দিলে দেখতে পারবো। জাস্ট উদাহরণ দেখাই। আপনি যখন একটা স্ক্রিপ্ট লিখবেন, ঠিক আছে, এই স্ক্রিপ্টটি আপনার লিখতে হবে যদি আপনি প্রপার এইও লেখেন। ঠিক আছে। প্রপার যদি এইও করতে চান আমরা কিন্তু সুন্দর মতো লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাবে আমরা দেখতে পাচ্ছি, মনে করেন আমরা উপরে লিখবো অ্যাপ্লিকেশন প্লাস ডিভাইডেড বাই জেসন ফাইল লিখতে হবে। মনে করেন আমরা ডিম ভাজি বানাবো। ঠিক আছে। ডিম ভাজির একটি পোস্ট রেডি করেছি। তো ডিম ভাজি করতে কি কি লাগে? লবণ লাগে, ডিম লাগে, তেল লাগে, এরকম একটা পোস্ট আপনি লিখেছেন। ঠিক আছে। তো আপনি যখন এই স্কিপমার্ট ডট যে আছে এখানে পোস্টে যাবেন, তখন ওখানে দেখবেন ওখানে টাইপ লেখা আছে এবং কনটেক্সট, কনটেক্সট এখানে যেটা আছে এখানে যখন দেখবেন টাইপটা লেখা আছে। রেসিপির জন্য
কোনটা কি দেওয়া আছে এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। এই যে আমি রেসিপি, রেসিপির জন্য রেসিপি ইনগ্রেডিয়েন্ট লেখা আছে না, ওটা কিন্তু লেখা আছে, ঠিক আছে। এটা আমি জাস্ট নাম দিয়েছি। টাইপটা আপনার জোগাড় করতে হবে, টাইপটা কি। আমরা কি বুঝতে পারছি কিছুটা, নাকি কিছুই বুঝতে পারছি না? স্ক্রিপ্টটা যে আছে এটা কিন্তু আমাদের রাখতে হবে, ঠিক আছে। আমরা নিজের মতো সবকিছু বানাবো। কিছুই বুঝতে পারছি না, না? কিছুই বুঝতে পারছি না। তো আমরা এটা নিজের মনের মতো বানাবো। মনে করেন আমরা ডিম ভাজি করার জন্য কি করি? ডিম ফাটিয়ে নিব, গরম করব, এবং তেলে ভেজে নিব, তাই করি না? ইনগ্রেডিয়েন্ট কি থাকে? দুইটা ডিম থাকে, লবণ থাকে, আর তেল থাকে। আমরা কি এটা কি জানি? এর বেশি কিছু থাকে না, তাই না? তো আমরা যখন এটা এই ওর জন্য সাজিয়ে লিখবো, আমাদের এখন একটা ভিতরে কোড লেখা লাগবে, যাতে আমাদের এআই বুঝতে পারে। তো তখন আমরা কি করব? স্ক্রিপ্ট টাইপ লিখবো, ঠিক আছে। আমরা তখন লিখবো কি? স্ক্রিপ্ট টাইপ। টাইপ লিখে এখানে অ্যাপ্লিকেশন, এটি আইডি প্লাস জেসন এটা লেখা লাগবে। তো এখানে আমরা কি লিখবো? এটা দিয়ে কনসেপ্ট, এটা আমাদের এই জায়গা থেকে সে ডাটাটি ক্যাপচার করবে, ঠিক আছে। লবণের ব্যবহার দেখিনি কেন? ডিমের মধ্যে লবণ দেন না? লবণ না দিলে আপনি ডিম পাবেন? আমি জাস্ট নর্মাল রেসিপি বলছি, ঠিক আছে। এখানে আমরা প্রথমে লিখেছি, মনে করেন পোস্ট লিখেছি, যে কিভাবে আমরা ডিম পোস্টটি করেছি, ওকে। কিন্তু ওয়েবসাইটের মধ্যে আমার তো এইও দিতে হবে, তাই না? দিলারা আপু, বুঝতে পেরেছি। তো এইওটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে দিলারা আপু। তো কনটেক্সট আমরা ওখান থেকে নিলাম। এরপরে আমার কি রাখতে হবে? টাইপ। টাইপটা আমি এই নেটে, এই schema.org তে যদি যাই, রেসিপির জন্য রেসিপি পাবো, ঠিক আছে। ফুডের জন্য ফুড পাবো এক এক, মনে করেন স্পোর্টসের জন্য স্পোর্টস পাবো। প্রতিটা ক্যাটেগরির জন্য আলাদা টাইপ পাবো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? প্রতিটি টাইপের জন্য প্রতিটি টাইপ পাবো। তারপরে আমরা নিব নেম। নেম আমার যা খুশি তা দিব। ডিমবাজি আমি দিয়েছি। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। পরে ইমেজ যে আছে, ইমেজ আমার ইন্টারনেট থেকে আমরা যে ইমেজ দিয়েছি সেই ইমেজ দিলাম, ঠিক আছে। তারপরে আমরা একটি নাম দিলাম, এই রেসিপি ইনগ্রেডিয়েন্ট। এটা আমি নিজের খুশি হিসাবে নাম দিলাম। রেসিপি ইনগ্রেডিয়েন্ট মানে বুঝতে 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 পারিনি, মানে আমি কি দিয়ে বানিয়েছি, ঠিক আছে, যাতে ও বুঝে। এজন্য রেসিপি ইনগ্রেডিয়েন্ট আমি নাম দিয়েছি, ওকে। তো এখানে কি কি দেখতে পাচ্ছি? দুইটা ডিম, লবণ আর তেল, এই তিনটে আমি আমার পোস্টে লিখেছি, সেরকম করে আমি দিয়েছি। তো এরপরে আমি নাম দিলাম রেসিপি ইনস্ট্রাকশনস। তো আমি কি কি দিলাম? ডিম ফাটিয়ে নিন, গরম পানি দেন, এবং ডিম ছেড়ে দিন। মানে গরম তেল দেন আর ডিম ছেড়ে দিন, এভাবে দিয়ে আমি দিয়ে দেন। এখানে আমি লবণ লিখি নাই, লবণ দেওয়া লাগতো আর কি, ঠিক আছে। এখানে লবণের ইনস্ট্রাকশন আপনি দিয়ে নিতে পারেন, ঠিক আছে আপু। তো এইভাবে করে আমরা কি করব? কন্টেন্টটা সাজাবো, ওকে। কন্টেন্টটা সাজানোর পরে আমরা যদি ভয়েস সার্চ করতে চাই, আমরা এভাবে করে সুন্দর মতো ভয়েসটাও দিয়ে রাখতে পারি, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইটের মধ্যে যে কিভাবে চা বানাতে হয়, প্রথমে চা ফুটান, এরকম করে আমরা চা ইয়ে রাখতে পারি। আর যদি আমরা পরিষ্কার তথ্য অবশ্যই যখন কন্টেন্ট রেডি করব, এটি সুন্দর মতো আমরা তথ্যটা রাখবো। অনেকে মনে করতে পারেন স্যার এটা কোথা থেকে নিয়েছেন। জাস্ট এখানে আপনি গুগলে সার্চ দেন, স্কিমা যে আছে, গুগলে সার্চ দেন, ওকে, স্কিমা। ঠিক আছে, দেখতে পাচ্ছি।
এখান থেকে কিন্তু স্কিমা আছে, যদি আমরা ক্লিক করি এখানে আপনি সব টাইপের স্কিমা পাবেন। ঠিক আছে, এখানে মনে করেন আমরা এখানে দিলাম রেসিপি। রেসিপি পেয়েছি, সবাই দেখতে পাচ্ছেন রেসিপি। রেসিপি ক্লিক করলে আমরা এখানে রেসিপির যে কয়টি পাবো সবগুলো পাবো। ঠিক আছে, রেসিপির প্রপার্টিজ, রেসিপির কি কি আছে এখানে সবকিছু আমরা পাবো। রেসিপি ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি আপু। তো এখানে আমরা যা যা আছে প্রপার্টিজ আমরা এখানে পাবো, যা খুশি আমরা এখানে দেখে শুনে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। এইও খুবই ইজি, কিন্তু আবার এইও খুব কঠিন যদি আমাদের নর্মাল বিষয়টি জানা না থাকে। ঠিক আছে, তো আমরা বেবি বিষয়টা বুঝতে পেরেছি। এইও কিন্তু ক্লাসে থাকবে না, আমাদের কোর্সে নেই। আপনারা জোর করেছেন তাই দেখিয়েছি। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। আমাদের বেসিকটা আমরা কিছুই আর কি জানি না, আমরা জাস্ট এবিসিডি আমরা জানবো আমাদের চারটা পুরো কোর্সে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা স্যার আমার এই প্রো এইটটা নাম্বারটা নামটা চেঞ্জ করে ইয়া করো না। তো আপনি আপু যদি প্রো 8 চেঞ্জ করে আপনার নাম চেঞ্জ করতে চান, ক্লাসে আমি অনেকবার বলেছি। প্রো 8 আপু, আপনাকে আমি আনমিউট করেছি। প্রো 8 আপু দেখতে পাচ্ছেন? দেখছি স্যার। এটা অনেকবার বলেছি। মোবাইলে নাকি পিসিতে? অবশ্যই প্রো 8 মেবি মোবাইলে। জি স্যার। আপনার মোবাইলের জুমে অ্যাপে গিয়ে এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন, মোর অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার লিঙ্ক, আপনার অ্যাকাউন্ট পাবেন, অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ডিসপ্লে নেম চেঞ্জ করবেন। ঠিক আছে আপু? ওকে। ওকে স্যার। তারপরে আপনার নাম লিখে দিবেন, তাহলে আর প্রো 8 আসবে না। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। আর আরাফাত ভাইয়া বলছেন সকল সার্চ ইঞ্জিনের জন্য কি আলাদা আলাদা এসইও করা লাগে? আপনার কন্টেন্টটি যদি সুন্দর মতো রেডি করা থাকে তাহলে আলাদা আলাদা করা করা লাগবে না। আরো সার্চ টেকনিক গুলো আমরা আলাদা আলাদা পরবর্তীতে শিখবো। ঠিক আছে আরাফাত ভাইয়া, আজকের জন্য এটুকুই। আমরা জাস্ট আজকে ফার্স্ট কন্টেন্টটি শিখলাম। ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।